হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আরও একটি নতুন চ্যাপ্টারে স্বাগতম। আমরা আজকের লেকচারে চ্যাপ্টার 5 হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 বিন্যাস এবং সমাবেশ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। বিগত 5 বছর অর্থাৎ 5 বছর না 6 বছর 2020 সালে যারা পরীক্ষা দিয়েছে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 6টা ব্যাচের মধ্যে শর্ট সিলেবাস যেহেতু ছিল, সো এই চ্যাপ্টারটা কিন্তু ছিল না। সো 2026 সাল থেকে হচ্ছে আবার যেহেতু ফুল সিলেবাস, সো আবার আমাদের কি এই চ্যাপ্টারগুলো পড়তে হবে যেগুলো হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। সো আমি ট্রাই করব তোমাদের শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো ছিল ওই চ্যাপ্টারগুলোর যেন আমরা আগে আগে কি করতে পারি, ভিডিওগুলো শ্যুট করে ফেলতে পারি। ঠিক আছে, সো চলো হচ্ছে আমরা প্রথমে বিন্যাস এবং সমাবেশের যে বেসিক ধারণাটা, যে আসলে অ্যাকচুয়ালি বিন্যাস দিয়ে কি বোঝায়, সমাবেশ দিয়ে কি বোঝায়, এটা একটু বুঝি। ঠিক আছে, অনেকেই আছে যে বিন্যাস পড়তে পড়তে সমাবেশ আর বিন্যাসের যে পার্থক্যটা এটা গোলায় ফেলে। সো চলো আমরা আগে বিন্যাস এবং সমাবেশের কিছু বেসিক জিনিসপত্র একটু ক্লিয়ার হই। সো খেয়াল করে দেখো, বিন্যাস বিন্যাস বেসিক্যালি হচ্ছে একটা সাজানো ব্যবস্থা। বিন্যাস মানে হচ্ছে একটি সাজানো ব্যবস্থা। ঠিক আছে, অর্থাৎ তোমাকে কতগুলো বস্তু দেয়া থাকবে, যে কতগুলো বস্তু নিয়ে তোমাকে কি করতে বলবে, সাজাইতে বলবে, বস্তুগুলোকে অ্যারেঞ্জ করতে বলবে। ঠিক আছে, আর সমাবেশ বেসিক্যালি কতগুলো বস্তু বাছাই করা। এখানে কোনো সাজানো না, এখানে জাস্ট কি করা বলো তো, এখানে জাস্ট বাছাই করা। আচ্ছা, কনসেপ্ট আমি ক্লিয়ার করি। সো একটু খেয়াল করে দেখো, ধরো তোমাকে আমি তিনটা আইসক্রিম দিলাম, কি কি দিলাম, ধরো চকবার দিলাম, ধরো ভ্যানিলা দিলাম, আর ধরো স্ট্রবেরি দিলাম। ধরো তিনটা আমি তোমাকে আইসক্রিম দিলাম। এখন আমি তোমাকে বললাম যে এই তিনটা আইসক্রিম তুমি কোনটার পর কোনটা খাবা, এটা তুমি একটা সিরিয়াল মেনটেন করে একটা লিস্ট করো, কোনটার পর কোনটা খাবা। ঠিক আছে, আচ্ছা, তো তুমি কি চিন্তা করতে পারো, খেয়াল করে দেখো, তুমি চিন্তা করতে পারো যা ঠিক আছে আগে চকবার খাবো, পরে ভ্যানিলা খাবো, পরে স্ট্রবেরি খাবো, চিন্তা করতে পারো, রাইট? আবার তুমি চিন্তা করতে পারো যে আগে চকবার খাবো, পরে স্ট্রবেরি খাবো, এরপরে ভ্যানিলা খাবো। ঠিক আছে, আবার তুমি এভাবে চিন্তা করতে পারো যে আগে ভ্যানিলা খাবো, পরে চকবার খাবো, পরে স্ট্রবেরি খাবো। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো আগে ভ্যানিলা, পরে স্ট্রবেরি, পরে কি চকবার, রাইট? আচ্ছা, আর কি হইতে পারে, যে ধরো তুমি প্রথমে স্ট্রবেরি, পরে চকবার, পরে ভ্যানিলা, আবার স্ট্রবেরি, ভ্যানিলা, চকবার, রাইট? আচ্ছা, তো তুমি খেয়াল করে দেখো এখানে আসলে তুমি কি করেছো বলো তো, এখানে তুমি আসলে আইসক্রিমগুলোকে একটা সিরিয়াল মেনটেন করে তুমি কি করেছো, অ্যারেঞ্জ করেছো বা একটা সাজাইছো যে তুমি এইটার পর এইটা খাবা, এইটার পর এইটা খাবা, রাইট? তাই না? আচ্ছা, এখন এখানে কিন্তু কি হইলো বলো তো, সবগুলাতেই কিন্তু ওই তিনটা উপাদানই আছে, চকবার, ভ্যানিলা, স্ট্রবেরি, বাট একটার পর একটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে সিবিএস, বাট এখানে কিন্তু সিবিএস না, এখানে সিএসবি, তার মানে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়েছে, রাইট? তো তোমাকে এরকম কতগুলো বস্তু দিয়ে সাজাইতে বলবে, কত উপায়ে সাজানো যায় আমাদের সেই কনসেপ্টগুলোই বের করতে হবে বিন্যাসের মধ্যে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি তোমাকে সেম কোশ্চেনটা সমাবেশের মধ্যে করি, ধরো তোমাকে চকবার, ভ্যানিলা আর স্ট্রবেরি তিনটা আইসক্রিম দেওয়া হইলো। তোমাকে আমি বললাম যে তিনটা আইসক্রিম থেকে তুমি যেই কোনো দুইটা আইসক্রিম বাছাই করো, তুমি যেই কোনো দুইটা আইসক্রিম নিতে পারবা, যেই কোনো দুইটা। ঠিক আছে, তাহলে তুমি কি কি নিতে পারো বলো তো, তুমি এখানে নিতে পারো হচ্ছে চকবার আর ভ্যানিলা, অথবা নিতে পারো ভ্যানিলা আর স্ট্রবেরি, অথবা নিতে পারো চকবার, স্ট্রবেরি। বলো তো এর বাইরে কি তুমি নিতে পারবা? মানে বাছাই করছো, কিন্তু দুইটা করে বাছাই করছো। সো হয় তুমি চকবার ভ্যানিলা, অথবা ভ্যানিলা স্ট্রবেরি, অথবা চকবার স্ট্রবেরি বাছাই করবা, রাইট? তাই না? আচ্ছা, এখানে কিন্তু জাস্ট আমি বাছাই করছি, আমি কিন্তু এখানে সাজাই নেই। তুমি খেয়াল করছো কি, এখানে কিন্তু ব্যাপারটা এরকম না যে তুমি সিভি আবার ভিসি এটাও লিখছো, ভিএস আবার এসভি এটাও কিন্তু লিখো নাই,
রাইট? তার মানে এখানে জাস্ট তুমি বাছাই করেছো, বাছাই করেছো। তোমাকে যদি বলতো যে তুমি এই 3টা আইসক্রিম থেকে 3টা আইসক্রিম বাছাই করো, তাহলে বলো তো 3টা আইসক্রিম থেকে 3টা আইসক্রিম তাহলে বাছাই করতে কিভাবে? ডিরেক্ট তুমি সবগুলাই নিয়ে নিতা, সবগুলাই নিয়ে নিতা, জাস্ট একটা ওয়ে হইতো, রাইট? একটা ওয়েতে কি করা যেত? বাছাই করা যাইতো। জাস্ট 2টা বাছাই করার জন্য তোমার কি 3টা ওয়ে লাগছে, তাই না? তাহলে খুবই সিম্পল একটা জিনিস, তোমার বিন্যাস মানে কয়েকটা বস্তুকে নিয়ে সাজানো, সাজানো। আর সমাবেশ মানে হচ্ছে তোমাকে কয়েকটা বস্তু থেকে কয়েকটা বস্তু যদি বাছাই করতে বলা হয়, কতগুলো ভিন্ন ভিন্ন ওয়েতে বাছাই করা যায়, এটাই হচ্ছে আমাদের সমাবেশ। ঠিক আছে? আচ্ছা, এখন শোনো, বিন্যাস বলো কিংবা সমাবেশ বলো, এখানে আমরা যাই বলতেছি এই সবগুলাই কিন্তু আসলে গণনা পদ্ধতি, রাইট? সবগুলো আসলে কি পদ্ধতি বলো তো? গণনা পদ্ধতি, তাই না? মানে বিন্যাস সমাবেশ বেসিক্যালি আসলে গণনা থেকে আসছে। এখন গণনা জিনিসটা কি? গণনা মানে হচ্ছে কাউন্টিং, বা মানে ইংলিশে কাউন্টিং, রাইট? মানে কোনো কিছু আমরা কাউন্ট করতেছি যে কতগুলা ওয়ে হইতে পারে বা সামথিং, তাই না? তাহলে আমাদের বিন্যাস এবং সমাবেশ জিনিসটা আসলে শিখতে হলে প্রথমে আমাদের গণনা পদ্ধতি শিখতে হবে। ঠিক আছে? সো গণনা পদ্ধতির মধ্যে 2টা পার্ট, একটা হচ্ছে গণনার গুণন বিধি এবং আরেকটা হচ্ছে গণনার যোজন বিধি। তাহলে আমাদের বিন্যাস বলো কিংবা সমাবেশ বলো, যেটাতেই আমরা যেটাই আমরা শিখতে চাই, আমাদের প্রথমে গণনার গুণন বিধি এবং গণনার যোজন বিধিটা শেখা উচিত। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা গণনার প্রথমে গুণন বিধিটা আমরা একটু শিখি। সো আমরা এখানে একটা এক্সাম্পল নিব ফার্স্ট অফ অল। তো ধরো আমরা সবাই মিলে ডিসাইড করছি যে এই ঈদের পরে আমরা হচ্ছে ঢাকা থেকে সেন্ট মার্টিন যাব। ঢাকা থেকে কোথায় যাব? সেন্ট মার্টিন যাব। এখন ঢাকা থেকে তো আমরা ডিরেক্ট সেন্ট মার্টিন যাইতে পারতেছি না, রাইট? সো ঢাকা থেকে আমরা প্ল্যান করেছি, ঠিক আছে, ঢাকা থেকে আমরা কক্সবাজার যাব এবং কক্সবাজার থেকে এরপর হচ্ছে আমরা সেন্ট মার্টিন যাব। ঠিক আছে? আচ্ছা, এখন ঢাকা থেকে কক্সবাজারে যাব, ঢাকা থেকে কক্সবাজার আমরা বিভিন্ন ওয়েতে যাইতে পারি, রাইট? সো ঢাকা থেকে কক্সবাজার চাইলে আমরা এখান থেকে বাসে যাইতে পারি, তাই না? চাইলে আমরা কিসে যাইতে পারি বলো তো? চাইলে আমরা এখান থেকে প্লেনেও যাইতে পারি ঢাকা থেকে কক্সবাজার, রাইট? আবার চাইলে কিন্তু ঢাকা থেকে কক্সবাজার আমরা কিন্তু ট্রেনেও যাইতে পারি। মানে আরও ওয়ে আছে, বাট আমরা ধরলাম যে ঢাকা থেকে কক্সবাজার আমরা 3টা ভিন্ন ভিন্ন রুটে যাইতে পারি। ওকে, সো কক্সবাজার ধরো আমরা পৌঁছায় গেলাম। এখন কক্সবাজার থেকে আমাদের সেন্ট মার্টিন যাইতে হবে। তো কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার ধরো 2টা ওয়ে। কি কি ওয়ে? ধরো একটা হচ্ছে তুমি শিপে করে যাবা, অথবা যাদের অনেক বড় কলিজা, মানে সাহস বেশি, তারা ধরো হচ্ছে ট্রলারে করে যাবে। ঠিক আছে? তার মানে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার 2টা ওয়ে। ঠিক আছে? আচ্ছা, তো তুমি চিন্তা করে দেখো তোমার উদ্দেশ্য কি বলো তো? তোমার উদ্দেশ্য কিন্তু সৎ, তুমি ঢাকা থেকে সেন্ট মার্টিন যাবা, বাট মাঝখানে তুমি যেহেতু ডিরেক্ট সেন্ট মার্টিন যাইতে পারতেছো না, এখানে কিছু স্থলপথ আছে, কিছু জলপথ আছে, আর আমাদের এত টাকাও নাই যে আমরা সবাই মিলে হেলিকপ্টার দিয়ে যাব। ঠিক আছে? সো আমরা কি করতেছি, আমরা মাঝখানে কক্সবাজারটাকে একটা মাধ্যম হিসেবে ইউজ করতেছি, যে আমরা ঢাকা থেকে প্রথমে কক্সবাজার যাব এবং কক্সবাজার থেকে এরপর আমরা সেন্ট মার্টিন যাব, রাইট? তার মানে একটা কাজ তুমি খেয়াল করো, ঢাকা থেকে সেন্ট মার্টিন একটা কাজ 2টা স্টেপে হচ্ছে না, 2টা স্টেপে হচ্ছে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1, তাই না? আর এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 2, রাইট? সো ঢাকা থেকে তুমি সেন্ট মার্টিন যাবা, তোমাকে দুইটা স্টেপে যাওয়া লাগতেছে। একটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া লাগতেছে, আবার আরেকটা হচ্ছে কি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া লাগতেছে, রাইট? এখন তোমার কাছে যদি আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো ঢাকা থেকে সেন্ট মার্টিন তুমি কতগুলো ভিন্ন ভিন্ন ওয়েতে যাইতে পারবা? বলতে পারবা? ঢাকা থেকে সেন্ট মার্টিন তুমি কতগুলো ভিন্ন ভিন্ন ওয়েতে যেতে পারবা? অনেকেই আমরা আনসার করব যে ভাইয়া ঢাকা থেকে সেন্ট মার্টিন আমরা 3টা ওয়েতে যেতে পারবো, তাই না? অনেকে আবার আনসার করবা যে ভাই ঢাকা থেকে সেন্ট মার্টিন আমরা 2টা ওয়েতে যাইতে পারবো। আবার অনেকেই বলতে পারে যে ভাইয়া ঢাকা থেকে আমরা সেন্ট মার্টিন 3 আর 2 যোগ করলে কত হয়? 5, 5টা ওয়েতে যেতে পারবো।
আবার অনেকে আনসার করবে যে ভাই ঢাকা থেকে সেন্ট মার্টিন 3 এবং 2 এর গুণফল মানে 6, 6টা ওয়েতে যেতে পারবো। তাহলে কোনটা সঠিক উত্তর বলো তো? সঠিক উত্তরটা কোনটা বলো? সঠিক উত্তর কোনটা? ঢাকা থেকে সেন্ট মার্টিন তুমি কতগুলা ভিন্ন ভিন্ন ওয়েতে যেতে পারো বলো? খেয়াল করে দেখো, তুমি যদি ঢাকা থেকে কক্সবাজার প্লেনে যাও, যদি প্লেনে যাও এবং সেখান থেকে যদি তুমি শিপে যাও, তাহলে প্লেন শিপ একটা রুট হয়ে গেল না? আবার তুমি যদি প্লেনে গিয়ে কক্সবাজার ওইখান থেকে ট্রলারে যাও, তাহলে কিন্তু পিটি আর একটা রুট হয়ে গেল, রাইট? এখন তুমি প্লেনে গেলা না, ধর তুমি ঢাকা থেকে কক্সবাজার বাসে গেলা, তাহলে বলো তো বাসের সাথে মানে বাসে গিয়ে দেন তুমি শিপে যেতে পারো, অথবা বাসে গিয়ে তুমি কিন্তু ট্রলারেও যাইতে পারো, রাইট? 4টা রুট হয়ে গেল। আবার তুমি ট্রেনে গিয়ে শিপে যেতে পারো, আবার ট্রেনে গিয়ে তুমি ট্রলারেও যাইতে পারো, তাই না? তাহলে বলো তো, বলো এখানে টোটাল কয়টা ওয়ে হইল, কয়টা রুট হইল? এখানে টোটাল রুট হইল তোমার 6টা, রাইট? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই 6টা আমরা আসলে তো গণনা করে পাইছি, রাইট? বাট এটা অ্যাকচুয়ালি প্রসেসটা আসলে কি হয়েছে? প্রসেসটা হয়েছে তুমি খেয়াল করে দেখো, ঢাকা থেকে সেন্ট মার্টিন তোমার টোটাল একটা কাজ, রাইট? এই টোটাল কাজটা 2টা ভিন্ন ভিন্ন স্টেপে সম্পূর্ণ হয়েছে, তাই না? তো 2টা ভিন্ন ভিন্ন স্টেপে কি হয়েছে বলো তো? সম্পূর্ণ হয়েছে, রাইট? তো এই স্টেপটা কি? একটা তোমার আংশিক কাজ, আবার এই স্টেপটা কিন্তু আরেকটা আংশিক কাজ, মিলে একটা টোটাল কাজ হয়েছে, রাইট? তো যেই স্টেপগুলো এখানে সম্পূর্ণ হয়েছে, ওই স্টেপগুলা কতগুলা ভিন্ন ভিন্ন ওয়েতে হয়েছে, ওইগুলা গুণ করে দিলে আমরা টোটাল কাজের উপায় সংখ্যা পেয়ে যাই, কতগুলো উপায় আমরা এই কাজটা করেছি, বুঝতে পারছো? এবং এটাকে বলা হয় গণনার গুণন বিধি। গণনার কি বিধি? গুণন বিধি। কারণ এখানে দেখো তো 3টা ওয়ে না, এখানে কয়টা ওয়ে বলো তো? এখানে এই জায়গাতে কয়টা ওয়ে? 3টা, রাইট? আর এই জায়গাতে কয়টা ওয়ে ছিল আমাদের? 2টা ওয়ে ছিল। তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়। বুঝতে পেরেছ? তাহলে তুমি মনে রাখবা কি? মনে রাখবা হচ্ছে কোনো একটা সম্পূর্ণ কাজ তুমি যদি কয়েকটা সেকশনে ভাগ করে করে করো, তাহলে ওই সেকশনের কাজগুলা যতগুলো ভিন্ন ভিন্ন ওয়েতে করা যায়, সবগুলো যদি আমরা গুণ করে দেই, তাহলে সম্পূর্ণ কাজটা কতগুলো ভিন্ন ভিন্ন ওয়েতে করা যাবে সেটা আমরা পেয়ে যাব। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমি তোমাদের একটা মানে ফর্মুলা না, এটা ফর্মুলা বলে না, জাস্ট একটা কনসেপ্ট লিখে দেই। সেটা হচ্ছে ধরো একটা সম্পূর্ণ কাজ, একটা সম্পূর্ণ কাজ কতগুলো ওয়েতে করা যায়, যতগুলো ওয়েতে করা যাবে সেই স্টেপগুলো তুমি কি করো বলো দেখি? সেই স্টেপগুলো তুমি জাস্ট গুণ করে দিবা। এখন যতগুলো স্টেপে করা যায় সবগুলি স্টেপ জাস্ট তুমি কি করবা বলো তো? গুণ করে দিবা। এটাকে বলা হয় গণনার গুণন বিধি। গণনার গুণন বিধি, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এরকম আরো অনেক ধরনের বাস্তব এক্সাম্পল আমাদের সামনে আছে। তুমি খেয়াল করো, আমি আরেকটা এক্সাম্পল দিই। সবাই তো মনে হয় লিখছো, রাইট? লিখে ফেলো এটা, মানে নোটগুলো করে রাখবা, তাহলে দেখবা যে মানে পড়াশোনাগুলো ইজি হয়ে যায়। আচ্ছা, তো খেয়াল করে দেখো গণনা গুণন বিধির আরেকটা সুন্দর এক্সাম্পল তোমাদের সামনে এখানে আছে। সেটা হচ্ছে ধরো তোমার বাসায় তোমার 3টা ভিন্ন ভিন্ন কালারের শার্ট আছে, বুঝছো? আবার 2টা ভিন্ন ভিন্ন কালারের প্যান্ট আছে, ঠিক আছে? আবার এই যে হলুদ প্যান্ট, ছাপরি প্যান্টও আছে তোমার, ঠিক আছে? তো 3টা ভিন্ন ভিন্ন কালারের শার্ট আছে, শার্ট বা টি শার্ট আছে, এবং 2টা ভিন্ন ভিন্ন কালারের কি আছে বলো তো? প্যান্ট আছে। এখন এই 3টা শার্ট আর এই 2টা প্যান্ট, এগুলা দিয়ে তুমি যদি শার্ট এবং প্যান্টের সেট তৈরি করতে চাও, ড্রেস আপ বা ড্রেসের সেট যদি তৈরি করতে চাও, তাহলে কতগুলো উপায়ে বা কতগুলো ভিন্ন ভিন্ন ড্রেসের সেট তুমি তৈরি করতে পারবা? কতগুলো ভিন্ন ভিন্ন ড্রেসের সেট তৈরি করতে পারবা? খেয়াল করে দেখো, তোমার ড্রেসের সেটটা শার্টের উপরও ডিপেন্ড করতেছে, প্যান্টের উপর ডিপেন্ড করতেছে, তাই না? কারণ শার্ট আর প্যান্ট মিলেই তো একটা ড্রেসের সেট তৈরি হবে, রাইট? তো তোমার শার্ট কয়টা এবং প্যান্ট কয়টা, এইগুলা তুমি যদি গুণ করে দাও
তাহলে তোমার টোটাল ড্রেসের সংখ্যা, টোটাল ড্রেসে মানে ভিন্ন ভিন্ন ড্রেসের সংখ্যা তুমি পেয়ে যাবা। তুমি খেয়াল করে দেখো তোমার এখানে এখানে 3টা শার্ট না ভিন্ন ভিন্ন কালারের, 2টা ভিন্ন ভিন্ন কালারের প্যান্ট আছে। তো তুমি চিন্তা করে দেখো এই যে এখানে দেখো 6টা ভিন্ন ভিন্ন উপায় হয়েছে। কেন 6টা হয়েছে? কারণ তুমি এই 3টা ভিন্ন ভিন্ন কালারের শার্ট দিয়ে এই প্যান্টের সাথে যদি পরো তাহলে 3টা ড্রেস আপ তৈরি হবে, এই যে 3টা ড্রেস আপ তৈরি হবে, রাইট? আবার তুমি যদি সেম টু সেম এই প্যান্টের সাথে এই 3টা শার্ট পরো তাহলে কিন্তু আরও 3টা ড্রেস আপ তৈরি হবে। তা সবগুলো কি ভিন্ন ভিন্ন না? এখানে কি এক জাতীয় কোনো কিছু দেখতে মনে হচ্ছে? না, সবগুলা ভিন্ন ভিন্ন, রাইট? সো এখানে টোটাল 6টা ভিন্ন ভিন্ন তুমি ড্রেস আপ তৈরি করতে পারবা। তার মানে তোমার যে ড্রেসের সেটটা তৈরি করা লাগতেছে এটা কিন্তু শার্ট এবং প্যান্টের উপর ডিপেন্ড করতেছে, রাইট? এখন ধরো তুমি চিন্তা করলা যে ভাইয়া আমার তো 2 জোড়া জুতা আছে, 2 জোড়া জুতা আছে, তো ওইখানে কি হবে 2 জোড়া জুতা যদি থাকে? তুমি চিন্তা করো তো, তাহলে 2 জোড়া জুতা সহ যদি তুমি চিন্তা করো তাহলে এখানে টোটাল ড্রেসটা কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। স্টেপ নাম্বার 1 যেটা, স্টেপ নাম্বার 1 যেটা এটা হচ্ছে শার্ট বা টি শার্ট, স্টেপ নাম্বার 2 হচ্ছে প্যান্ট এবং স্টেপ নাম্বার 3 হচ্ছে জুতো, রাইট? তাহলে এই 3টা দিয়ে যদি তুমি ভিন্ন ভিন্ন ড্রেস আপ তৈরি করতে চাও তাহলে 3 × 2 × 2 গুণ করতে হবে। বলো তো 3 × 2, 3 × 2 × 2 গুণ করলে কত হয়? টোটাল 12 হয় না? তাহলে 12টা ভিন্ন ভিন্ন ড্রেস আপ তৈরি হবে। যে ভাই কীভাবে তৈরি হবে বলো? এখানে জুতা ছাড়া 6টা ড্রেস আপ তৈরি হয়েছে না? তাহলে আমি যদি এই জুতা দিয়ে এখানে জুতাগুলো দিয়ে দিই তাহলে 6টা ড্রেস আপ তৈরি হবে। আবার সেম টু সেম এই জুতা দিয়েও কি আরও 6টা তৈরি হবে? টোটাল 12টা তৈরি হবে। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? গণনা পদ্ধতি বুঝছি? কোনো কনফিউশন? ঠিক আছে, আচ্ছা আরও একটা উদাহরণ দিই। দেখো এগুলো হচ্ছে তুমি মানে চাইলে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবা, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমরা এরকম লকার দেখছি না অনেক জায়গায়, বা আমাদের বাসায় লাকেজ আছে না, লাকেজের মধ্যে কি লক করা থাকে না? খেয়াল করে দেখো এখানে টোটাল এই যে এখানে টোটাল বলো তো, টোটাল এখানে লকার কয়টা আছে বলো তো? মানে এখানে লক করার জন্য কয়টা আছে? 4টা উপায় আছে না? মানে 4টা না, তাই না? মানে এই 4টার মধ্যে ফর এক্সাম্পল এই 4টার মধ্যে যে প্রতিটার মধ্যে ধরো 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। 0 থেকে 9 পর্যন্ত আসলে এতগুলো থাকে না, তাও ধরলাম 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, রাইট? সো তুমি চিন্তা করে দেখো এইখানে মানে এই টোটাল লকারের মধ্যে ফর এক্সাম্পল 2 4 0 9 মানে এইটা দিয়ে ধরো তালাটা খুলবে। ধরো এইটা মানে লকটা দেওয়া আছে, মানে এইটা দিলে তালা খুলবে, বাট অন্য কোনো কিছু দিলে তালাটা খুলবে না। এখন কথা হচ্ছে তুমি যদি এখানে ঘুরাইতে চাও মানে কতগুলো ভিন্ন ভিন্ন তোমার লক সিস্টেম তৈরি হবে সেটা ধরো তোমাকে বের করতে বলছে। তা তুমি চিন্তা করে দেখো তো, বলো তো এই টোটাল কাজটা মানে টোটাল লকারের কাজটা কি 4টে স্টেপে বিভক্ত না? স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 4, রাইট? 4টে স্টেপে বিভক্ত। আচ্ছা খেয়াল করো তো এই স্টেপের মধ্যে টোটাল কি কি সংখ্যা আসতে পারে? 0 থেকে 9 পর্যন্ত 10টা যেই কোনো সংখ্যা আসতে পারে না? 0 থেকে 9 পর্যন্ত, রাইট? সো এই স্টেপের উপায় সংখ্যা কয়টা? স্টেপ নাম্বার 1 এর উপায় সংখ্যা কয়টা? 10টা, রাইট? আবার এখানেও কিন্তু 0 থেকে 9 পর্যন্ত যেই কোনো একটা আসতে পারে। তাহলে স্টেপ নাম্বার 2 এর উপায় সংখ্যা কয়টা? 10টা। স্টেপ নাম্বার 3 এর উপায় সংখ্যা 10টা এবং স্টেপ নাম্বার 4 এর উপায় সংখ্যা 10টা। তাহলে বুঝতেছো এই সবগুলো স্টেপ যদি আমি গুণ করে দেই তাহলে কত হয় বলো তো? কত হয় বলো তো? 10,000 না? তার মানে এইখানে আসলে ভিন্ন ভিন্ন 10,000 লক দেওয়া সম্ভব, ভিন্ন ভিন্ন 10,000 লক দেওয়া সম্ভব। আর চোর যদি এই পারমুটেশন কম্বিনেশন জানে বা গণনার গুণনবিধি জানে, ও কি করবে জানো? ওইটা বসে বসে লকগুলা আস্তে 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 খুলে ফেলতে পারবে। কেমনে জানো? ধরো সবগুলা 0 0 0 দিল, এখানে 1 2 3 4 5 6 7 8 9 দিল একবার, ঠিক আছে? এরপর ধরো এটা 0 0 রাখলো, এখানে 1 বানাইলো, আবার রিপিট করলো। এভাবে করতে 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 এই যে 10,000 স্টেপ, 10,000 লক, এই 10,000 লকের মধ্যে একটা লক কিন্তু ভাইয়া অবশ্যই এটা পড়বে, একটা লক এটা পড়বে। যখন তুমি এখানে 0 না দিয়ে 1 দিবা বা 2 দিবা,
2 দেওয়ার পর এখানে ঘুরাইতে ঘুরাইতে যখন 4 আনবা, এখানে ঘুরাইতে ঘুরাইতে 0 আনবা, এখানে ঘুরাইতে ঘুরাইতে 9 আনবা, তো খুলে গেছে। বুঝছো? ক্লিয়ার? সো আমরা চাইলে গণনার গুণন বিধিটা আমরা এই লকারের ক্ষেত্রে কি করতে পারি? ইউজ করতে পারি। বুঝছি? ঠিক আছে? ঠিক তেমনি তোমরা ফেসবুক চালাইছো না? আমরা যে ফেসবুক পাসওয়ার্ড দেই বা যেই কোনো একটা জিনিসের পাসওয়ার্ড দেই, এই পাসওয়ার্ডও কিন্তু গণনার গুণন বিধির উপর ডিপেন্ড করে। তুমি চিন্তা করে দেখো তো, ফেসবুকের পাসওয়ার্ডে কি অনেক বেশি সিকিউরিটি না, মানে সিকিউর না? কেন সিকিউর জানো? ধরো তুমি ফেসবুকের 10টা, ধরো তুমি 10 ওয়ার্ডের বা 10টা হচ্ছে সংখ্যার তুমি কি দিলে? একটা পাসওয়ার্ড দিলা। 10 সংখ্যা না, ধরো আমি 6 সংখ্যা দিলাম, 1 2 3 4 5 6, ধরো 6 সংখ্যার দিলাম। তুমি চিন্তা করে দেখো একটা ঘর তুমি কত উপায় ফিল আপ করতে পারবা। একটা ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে তুমি কি কি সংখ্যা ইউজ করতে পারো? তুমি ইংরেজির বড় হাতের অক্ষর ইউজ করতে পারো 26টা, অথবা ছোট হাতের অক্ষর ইউজ করতে পারো আরও 26টা। তুমি 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ইউজ করতে পারো 10টা, 0 থেকে 9 পর্যন্ত, রাইট? এরকম প্রতীক আছে ধরো আরও 20টা, তাই না? তার মানে একটা ঘরের মধ্যে তুমি এরকম 52 প্রায় 82টা ভিন্ন ভিন্ন এখানে কি ইউজ করতে পারবা? সংখ্যা ইউজ করতে পারবা। তো চিন্তা করে দেখো, এইখানে এইটা ফিল আপ করার উপায় হচ্ছে 82টা যদি হয়, প্রত্যেকটাই যদি ফিল আপ করার উপায় 82টা করে হয়, তাহলে তুমি যদি 6 অঙ্ক বিশিষ্ট করে একটা পাসওয়ার্ড দাও, দেখো তো কতগুলো ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দেওয়া সম্ভব। সবগুলো গুণ করতে হবে। এখন আমরা কি 6 অঙ্ক বিশিষ্ট দেই? আমরা কি দিই? আমরা 10 অঙ্ক, 12 অঙ্ক, 14 অঙ্ক, 16 অঙ্ক, মানে আমাদের ইচ্ছা মতো দেই, রাইট? তো অনেক বেশি সিকিউর থাকে আমাদের কি ফেসবুকে। বাট বিকাশের কথা যদি চিন্তা করো, বিকাশের কথা চিন্তা করো, তাহলে কিন্তু সিকিউরিটি কম। কেন জানো? কারণ বিকাশে কয়টা অক্ষর বলো তো? বিকাশে হচ্ছে 5টা, 5 ঘর না? বিকাশে কয় ঘর? 5 ঘর। তো এই 5 ঘরের মধ্যে তুমি জাস্ট 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোই বসাতে পারবা, রাইট? তার মানে এই ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 10, এই ঘরটা ফিল আপ করার উপায় কত? 10, এইটাও 10, এইটাও ফিল আপ করার উপায় কয়টা? 10টা, এটাও ফিল আপ করার উপায় কয়টা? 10টা। দ্যাট মিনস একটা হচ্ছে বিকাশের ফেসবুক মানে বিকাশের পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমার টোটাল 10,000 নাকি 1 2 3 4 5, হ্যাঁ টোটাল 1 লক্ষ ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দেওয়া সম্ভব। তাহলে তুমি চিন্তা করে দেখো, বাংলাদেশে যারা বিকাশ ইউজ করতেছে ওরা যদি 5 অঙ্ক বিশিষ্ট পাসওয়ার্ড দিয়ে থাকে, তাহলে এই 1 লক্ষ পাসওয়ার্ড দেওয়া সম্ভব। 1 লক্ষ পাসওয়ার্ড, তাহলে দেখো তুমি চিন্তা করে দেখো, বাংলাদেশে কি আসলে 1 লক্ষ বিকাশ ইউজকারী আছে নাকি আরো বেশি? অবশ্যই আরো বেশি আছে। তার মানে একই পাসওয়ার্ড একাধিকজন কি করতেছে? ইউজ করতেছে। বুঝতে পারছো? ক্লিয়ার? মানে আইডিয়াগুলো বুঝছো? গণনার গুণন বিধি। সো গণনার গুণন বিধি শেষ। এবার হচ্ছে আমরা গণনার যোজন বিধি শিখব। আচ্ছা, যোজন বিধিটা আসলে কি? মানে এখানে অবশ্যই বুঝতেই পারতেছো যোগ করতে হবে, রাইট? আচ্ছা, তো ধরো আমি আগের উদাহরণটাই নিয়ে আসলাম যে ঢাকা থেকে আমরা সেন্ট মার্টিন যাব, ঠিক আছে? আচ্ছা, তো ঢাকা থেকে সেন্ট মার্টিন যাওয়ার ক্ষেত্রে ধরো তুমি ঢাকা থেকে কক্সবাজার যখন যাচ্ছ, তখন ধরো তুমি 3টা ভিন্ন ভিন্ন ওয়েতে গেলা এবং কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেলা আরও 2টা ওয়েতে, ঠিক আছে? তাহলে বলো তো এই রুটে তুমি যখন যাচ্ছ কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন যাচ্ছ, তখন বলো তো টোটাল কতগুলো ভিন্ন ভিন্ন ওয়েতে যাচ্ছ? 6টা ভিন্ন ভিন্ন ওয়েতে যাচ্ছ, রাইট? কারণ ঢাকা থেকে সেন্ট মার্টিন যাইতে হলে তুমি কক্সবাজারটা হয়ে যাচ্ছ, মানে 2টা স্টেপে কাজ করতেছো। প্রথম স্টেপে তুমি 3 উপায় যাচ্ছ, পরের স্টেপে তুমি 2 উপায় যাচ্ছ, রাইট? তাহলে এখানে টোটাল কয় উপায় হইলো বলো তো? 6 উপায় হইলো। তার মানে ঢাকা টু কক্স টু সেন্ট মার্টিন তুমি টোটাল 6টি ভিন্ন ভিন্ন ওয়েতে গেলা। আচ্ছা, এইবার ধরো তুমি ঢাকা থেকে কক্সবাজার যাবা না, তুমি ঢাকা থেকে চিটাগং গিয়ে ওইখান থেকে হচ্ছে যে বড় জাহাজে করে চলে যাবা। মানে ওই যে বড় জাহাজ বলতে হচ্ছে একটা জাহাজের নাম জানি কি, ভুলে গেছে আর কি, যাই হোক। তো ধরো ঢাকা থেকে তুমি চিটাগং যাইলা 2 উপায়ে, আবার চিটাগং থেকে ধরো তুমি সেন্ট মার্টিন গেলা ধরো 2 উপায়ে গেলা, ঠিক আছে? তাহলে বলো তো ঢাকা থেকে এই রুট দিয়ে যখন যাচ্ছ তখন তুমি কতগুলা ভিন্ন ভিন্ন ওয়েতে যাচ্ছ? 4টি ভিন্ন ভিন্ন ওয়েতে, তাই না? কারণ এই সম্পূর্ণ কাজটি করতে হইলে 2টা স্টেপ ফলো করা লাগছে, আর প্রতিটি স্টেপে তুমি 2টা করে
উপায় আছে, যার কারণে তোমার কি 2 আর 2 গুণ করলে কত হয়ে যাবে 4। তার মানে তুমি যখন ঢাকা থেকে চিটাগং এবং চিটাগং থেকে সেন্ট মার্টিন যাচ্ছ, তখন তুমি টোটাল 4টি ভিন্ন ভিন্ন ওয়েতে যাচ্ছ, রাইট? তার মানে এখানে সম্পূর্ণ কাজটা করতে হলে 4টা ভিন্ন ভিন্ন ওয়েতে তুমি করতে পারতেছো। ওকে, এখন ধরো তুমি ঢাকা থেকে খুলনা গেলা, প্রথমে খুলনা থেকে তুমি সেন্ট মার্টিন গেলা, ঠিক আছে? তো ধরো ঢাকা থেকে খুলনা গেলা, এখন ঢাকা থেকে খুলনা যাওয়ার ওয়ে ধরো 4টি, তুমি 4টি ভিন্ন ভিন্ন ওয়েতে ধরো ঢাকা থেকে খুলনা গেলা। এবার খুলনা থেকে তুমি সেন্ট মার্টিন যাওয়ার ধরো ভিন্ন ভিন্ন ওয়ে হচ্ছে 3টি, তুমি 3টি ভিন্ন ভিন্ন ওয়েতে সেন্ট মার্টিন গেলা। তাহলে বলতো এই রুটে যদি যাও তাহলে কতগুলো ভিন্ন ভিন্ন ওয়েতে গেলা? 4 এবং 3 গুণ করতে হবে, রাইট? সেখানে 12টি। সো ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে তোমার সেন্ট মার্টিন, তুমি টোটাল 12টি ভিন্ন ভিন্ন ওয়েতে যাইতে পারো, তাই না? আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, ঢাকা থেকে সেন্ট মার্টিন, ঢাকা থেকে সেন্ট মার্টিন তুমি কিন্তু ভিন্ন ভিন্ন রুট ইউজ করে গেছো, তাই না? সো এই ক্ষেত্রেও তোমার সম্পূর্ণ একটা কাজ হয়েছে, এই ক্ষেত্রেও সম্পূর্ণ কাজ হয়েছে, এবং এই ক্ষেত্রেও তোমার সম্পূর্ণ কাজ হয়েছে। এখন আমি তোমাকে যদি বলি, তার মানে তুমি এখানে কতগুলো ভিন্ন ভিন্ন ওয়েতে ঢাকা থেকে সেন্ট মার্টিন গিয়েছো? তো তোমার এখানে প্রথমে 6টা, এই রুটে গেছো 4টা, এই রুটে গেছো 12টা, তুমি কিন্তু সবগুলোতেই কিন্তু কাজ ফুলফিল করছো, মানে কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছো। মানে এখানে কিন্তু কাজ কমপ্লিট, এখানে কিন্তু ইনকমপ্লিট কোনো কাজ নাই, রাইট? এখানে কিন্তু কাজ কমপ্লিট, রাইট? এখানেও কিন্তু কাজ কমপ্লিট, এখানেও হচ্ছে কাজ কমপ্লিট, রাইট? সো তোমাকে যদি এবার কোশ্চেন করা হয় ঢাকা থেকে সেন্ট মার্টিন তুমি কতগুলো ভিন্ন ভিন্ন ওয়েতে যাইতে পারতেছো, তখন তোমার কি করতে হবে? তুমি তখন কি এগুলো গুণ করবা নাকি যোগ করবা? অবভিয়াসলি যোগ করবা, অবভিয়াসলি তুমি যোগ করবা। যোগ করলে কত হয় বলো তো? যোগ করলে 22 হয় না? তার মানে ঢাকা থেকে সেন্ট মার্টিন তুমি টোটাল 22টি ভিন্ন ভিন্ন পথে গিয়েছ, 22টি ভিন্ন ভিন্ন পথে গিয়েছ। তাহলে খেয়াল করে দেখো ব্যাপারটা, যখন তুমি একটা রুটে যাওয়ার সময় 2টা স্টেপ ফলো করো, তখন কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু একবারে হয় না, আংশিক কাজ হয়। আংশিক কাজগুলো আমাদের গুণ করে সম্পূর্ণ কাজটা বের করতে হয়, রাইট? কিন্তু তুমি যখন সম্পূর্ণ কাজটা করে ফেলছো, এরকম কতগুলো সম্পূর্ণ কাজ করেছো, এই সবগুলা আমরা যদি বের করতে চাই যে কতগুলো সম্পূর্ণ কাজ করেছি আমরা, তখন আমাদের যোগ করতে হয়। এটাকে বলা হয় গণনার যোজন বিধি। গণনার কি বিধি? যোজন বিধি। বাট অ্যাকচুয়ালি যে কনসেপ্টটা, আমাদের গণনার যোজন বিধিটা খুব একটা ইউজ হয় না ম্যাথমেটিক্সে, বাট আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় কি? গণনার গুণন বিধি। যে আমরা একটা সম্পূর্ণ কাজ করব, বাট ভিন্ন ভিন্ন কতগুলা স্টেপে বিভক্ত, ওই স্টেপগুলো আমাদের গুণ করতে হয়। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা গণনার যোজন বিধি এবং গণনার গুণন বিধি শিখলাম। এবার আমরা কিন্তু এখনো বিন্যাস সমাবেশে যাই নাই। গণনার যোজন আর গুণন বিধি ভালো করে শিখলে আমাদের বিন্যাস সমাবেশের কনসেপ্টগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? সো এবার হচ্ছে আমরা গণনার গুণন বিধি রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। এবং মজার বিষয় হচ্ছে, তোমাদের বইয়ের যে 5.1 আছে না, 5.1-এর তুমি মোটামুটি 40% ম্যাথ, 40% ম্যাথ তুমি গণনার গুণন বিধির কনসেপ্ট ইউজ করে ফেলতে পারবা। খুব ছোট্ট নিয়ম, সহজ নিয়মে করে ফেলতে পারবা, তোমার সূত্র ইউজ করা দরকারই নেই। বুঝতে পারছো? তো খেয়াল করে দেখো, এবার আমরা চলো শুরু করি। তো আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করতেছি। ধরো তোমরা 5 জন বন্ধু খুব পড়াশোনা করো, তোমাদের সবসময় টার্গেট থাকে যে তুমি তোমার কলেজের একদম ফার্স্ট বেঞ্চে গিয়ে বসবা, ঠিক আছে? যদিও তোমরা অনেকে চিন্তা করতেছো ভাই আমি ব্যাক বেঞ্চার, আমি জীবনও ফার্স্ট বেঞ্চে বসবো না, বাট ধরলাম যে তুমি ফার্স্ট বেঞ্চে গিয়ে বসবা। এই 5 জন বন্ধুর মধ্যে, মানে এই 5 জন বন্ধুর মধ্যে ওরা সবসময় চায় ফার্স্ট বেঞ্চে বসতে, মানে প্রথম বেঞ্চে বসে। দেখবা যারা আমরা স্কুলে পড়াশোনা করতাম, যখন স্কুলের সময়টা ছিল, তখন যারা প্রথম দিকের স্টুডেন্ট ছিল ওদের কিন্তু সবসময় টেন্ডেন্সি ছিল কি? ফার্স্ট বেঞ্চে বসা, রাইট? বাট কলেজে উঠলে বা ভার্সিটিতে উঠলে আসলে ওই টেন্ডেন্সিটা কি আর থাকে না। সো খেয়াল করে দেখো, তাহলে আমরা এটা বুঝতেছি যে আমাদের এখানে 5 জন ফ্রেন্ড আছে যারা কিনা কলেজের প্রথম বেঞ্চে বসতে চায়। এখন প্রথম বেঞ্চে একটা ঝামেলা হয়ে গেছে, বুঝছো? ঝামেলাটা হয়েছে, প্রথম বেঞ্চে আসলে সিট সংখ্যা 5টা না, প্রথম বেঞ্চে আসলে সিট সংখ্যা 4টা। প্রথম বেঞ্চে সিট সংখ্যা কয়টা বলো তো? 4টা। তো ঝামেলাটা হয়েছে না? এখন তুমি চিন্তা করে দেখো, ওরা 5 জনই তো প্রথম বেঞ্চে বসতে চায়, রাইট? সো প্রথম বেঞ্চে সিট হচ্ছে 4টা। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে প্রতিদিন যেই 4 জন সবার আগে আসবে তারাই তো বসতে পারবে প্রথম বেঞ্চে, রাইট? এখন প্রশ্নটা হচ্ছে এরকম
যে এই 5 জন কতগুলো ভিন্ন ভিন্ন উপায়ে এই প্রথম বেঞ্চটাতে বসতে পারবে। এই 5 জন কতগুলো ভিন্ন ভিন্ন উপায়ে এই প্রথম বেঞ্চটাতে বসতে পারবে। তো আইডিয়াটা খেয়াল করো, আইডিয়াটা আমরা জেনারেট করব কি দিয়ে? গণনার গুণনবিধি দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ধরো এই 5 জনের মধ্যে যেই কোনো একজনকে আগে আসবে, যেই কোনো একজন আগে আসবে, যে আগে আসবে সে ধরো এই সিটটা ফিল আপ করবে। এই সিটটা কি করবে? সে ফিল আপ করবে, প্রথম সিট একদম স্যারের সামনে, যেন সে মানে একদম স্যারের সামনে সে বসতে পারে, ঠিক আছে? সে এখানে প্রথম বেঞ্চে বসবে, মানে প্রথম সিটে বসবে। তো বলো তো 5 জনের মধ্যে কে আসবে সেটা কি আমরা জানি? যে কেউ আসতে পারে, রাইট? তার মানে এই প্রথম সিটটা ফিল আপ করার উপায় কিন্তু টোটাল 5টি, মানে 5 জনের যেই কোনো একজন আসতে পারে, যেই কোনো একজন আসতে পারে, রাইট? তাহলে প্রথম বেঞ্চটা বা প্রথম সিটটা ফিল আপ করার উপায় কয়টি বলো তো? 5টি, রাইট? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, ধরো আমি ধরলাম যে ও একটু আতেল প্রকৃতির, ও খুব সকালে চলে আসছে, ওইখানে এসে বসে পড়ছে, এই সিটটা ফিল আপ হয়ে গেছে, রাইট? এখন বলো তো ও যদি বাদ চলে যায়, বাকি থাকলো কয়জন? 4 জন। এই 4 জনের মধ্যে যে সেকেন্ডে আসবে ও কি এই সিটটা ফিল আপ করবে, রাইট? তার মানে এই সিটটা ফিল আপ করার এখন উপায় কয়টা রয়ে গেছে? 4টি। 4 জনের যেই কোনো একজন আসতে পারে, তাই না? 4 জনের যেই কোনো একজন আসতে পারে। আমি ধরলাম যে ও আসলো, ঠিক আছে? ও বাচ্চা মানুষ, ও হচ্ছে তোমার গার্ডিয়ান, ওকে সকাল সকাল নিয়ে চলে আসছে। তো এবার হচ্ছে বাকি আছে কয়জন বলো তো? 3 জন। তো 3 জনের যেই কোনো একজন কি এই সিটটা এসে ফিল আপ করবে, রাইট? তাহলে এই সিটটা ফিল আপ করার উপায় কয়টা বলো তো? সিটটা ফিল আপ করার উপায় হচ্ছে 3টা। তাহলে এই যে বাকি যে 3 জন রয়ে গেল, আমি ধরলাম ও চলে আসলো, ঠিক আছে? তাহলে বাকি রইলো কজন বলো তো? বাকি রইলো 2 জন। তার মানে 2 জনের যে কোনো একজন এসে কি সিটটা ফিল আপ করবে, রাইট? তার মানে এই সিটটা ফিল আপ করার উপায় কয়টা বলো তো? 2টা। এখন যে কোনো একজন আসতে পারে, রাইট? ধরলাম হচ্ছে আমি ও আসলো, ঠিক আছে? ও একটু চিল প্রকৃতির, বোঝা যাচ্ছে যে পিছনে বসবে আর কি, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আমি এখানে উপায়গুলো যে লিখলাম, এই যে এই সিটটা ফিল আপ করার উপায়, এই সিটটা ফিল আপ করার উপায়, এই সিটটা ফিল আপ করার উপায়, এই সিটটা ফিল আপ করার উপায়। তার মানে প্রথম বেঞ্চটা আমি সাজাচ্ছি, প্রথম বেঞ্চটা আমি সাজানোর সময় আমি কতগুলো ভিন্ন ভিন্ন ওয়েতে সাজাইতে পারি সেটাই তো আমার টার্গেট, রাইট? তাহলে প্রথম বেঞ্চটা সাজানোর সময় এই সিটগুলো কত উপায়ে ফিল আপ হয়েছে সেগুলো আমরা লিখলাম। এখন বলো তো পুরো বেঞ্চটা সাজাইতে 4টা সিট ফিল আপ করতে হয়, তার মানে পুরো কাজটা করতে আমাদের 4টা স্টেপ ফলো করতে হয়েছে, 4টা সিট ফিল আপ করতে হয়েছে, রাইট? তাহলে আমরা 4টা সিটকে কি করব? 4টা স্টেপকে আমরা গুণ করে দিব, তাহলে আমরা টোটাল উপায় সংখ্যা পেয়ে যাব। তাহলে আমাদের মোট সাজানোর উপায়, মানে ওরা কত উপায়ে অ্যারেঞ্জ হইতে পারে বা সাজাইতে পারে, তাহলে মোট সাজানোর উপায় কত? জাস্ট 5 × 4 × 3 × 2 জাস্ট গুণ করে দিবা। গুণ করলে কত হয়? 4 × 5 = 20, 20 আর 6 120, রাইট? সো 120 উপায়ে, 120টি ভিন্ন ভিন্ন উপায়ে এই 5 জন এই 4টা সিট ফিল আপ করতে পারে। তুমি খেয়াল করে দেখো, ধরো আমি ধরো নাম দিলাম, মানে ফর এক্সাম্পল আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দিই। ধরো নাম দিলাম 1 2 3, আচ্ছা নাম এরকম না, ধরো আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল নাম দিলাম। তো প্রথম দিন ধরো এখানে আবুল এসে বসলো, ধরো কাবুল এসে বসলো 2 নাম্বার সিটে, 3 নাম্বার সিটে ডাবুল এসে বসলো, 4 নাম্বার সিটে ইবুল এসে বসলো, ঠিক আছে? আবার দ্বিতীয় দিন ধরো এখানে কাবুল বসতে পারে, পরে আবুল বসতে পারে, পরে ইবুল বসতে পারে, পরে ডাবুল বসতে পারে। এইভাবে কতগুলা ভিন্ন ভিন্ন উপায় হইতে পারে? 120টা। 120টা। এখন তুমি যে এইভাবে যদি সাজাইতে চাও তাহলে কি সম্ভব? তার মানে সহজ করার জন্য আসলে আমাদের গণনার গুণন বিধিটা প্রয়োজন, বুঝতে পারছো? তাহলে আমাদের আশা করি গণনার গুণন বিধির যে ওভারঅল কনসেপ্ট এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের গণনার গুণন বিধির কনসেপ্ট ইউজ করে আমরা কি কি টাইপের ম্যাথ করতে পারি আমরা এখন সেইগুলো দেখব, ঠিক আছে? বুঝছো? আমরা এখনো পারমুটেশনে বা বিন্যাস এখনো ঢুকি নাই, আমরা ঢুকবো, জিনিসগুলো সহজ হয়ে যাবে অনেক, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের প্রথম যে টাইপের ম্যাথটা সেটা হচ্ছে শব্দ সংক্রান্ত সমস্যা। মানে আমাদের একটা ওয়ার্ড দেয়া থাকবে, এটাকে আমাদের বিভিন্নভাবে সাজাইতে বলবে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো কোশ্চেনে কি বলছে, যে বলছে এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন, তুমি খেয়াল করে দেখো, মানে শব্দ সংক্রান্ত সমস্যার মধ্যে জাস্ট একটা ওয়ার্ড নেওয়া হয়েছে,
বাট একটা ওয়ার্ডের আন্ডারে 1 2 3 4 5 6 7 7টা কোশ্চেন দেওয়া হয়েছে। আমরা 7টা কোশ্চেন সলভ করব কার মাধ্যমে জানো? গণনার গুণনবিধির মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে কোশ্চেন একটু পড়ি। বলছে ইকুয়েশন শব্দটিকে কতভাবে সাজানো যায়। এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে। প্রথমে বলছে সবগুলো বর্ণ নিয়ে সাজাইতে হবে, যে কোনো 4টি বর্ণ নিয়ে সাজাইতে হবে, যে কোনো 4টি বর্ণ নিয়ে সাজাইতে হবে, বাট প্রথমে কি থাকবে? কিউ থাকবে। ঠিক আছে, আমরা একটা একটা করে দেখি। ওকে, সো 1 নম্বর কোশ্চেনটা কীভাবে সলভ করবা? তোমাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে ইকুয়েশন শব্দটির মধ্যে কয়টা ওয়ার্ড আছে। বলো তো কয়টা ওয়ার্ড আছে? 1 2 3 ওয়ার্ড আছে, লেটার আছে, রাইট? মানে অক্ষর আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা, রাইট? তাহলে ইকুয়েশন শব্দটির মধ্যে টোটাল 8টি বর্ণ আছে, রাইট? এবং তোমাকে এখানে দেখতে হবে সবগুলা বর্ণ ভিন্ন ভিন্ন কিনা। খেয়াল করো তো, এখানে ই কিউ ইউ এ টি আই ও এন, তার মানে সবগুলা বর্ণ হচ্ছে ভিন্ন ভিন্ন। অবশ্যই সবগুলা ভিন্ন ভিন্ন হইতে হবে কিন্তু, বুঝছো? সবগুলা ভিন্ন ভিন্ন না হইলে কিন্তু গণনার গুণনবিধি আমরা অ্যাপ্লাই করার ক্ষেত্রে অন্য প্রসেস ফলো করতে হবে। ভাই কেন অন্য প্রসেস ফলো করতে হবে তুমি চিন্তা করে দেখো। এখানে যদি দুইজন যমজ ভাই থাকে, ধর এখানে বি বাবুল 2জন, তো এদেরকে তুমি সাজাইতে পারবা? যমজ ভাই যদি থাকে তখন এখানে কি 120 উপায় সাজা দিতে হবে, দেখতে তোর একই রকম হবে, তখন কিন্তু সাজানোর সঙ্গে কি কমে আসবে, রাইট? আমাদের ভিন্ন ভিন্ন হইতে হবে। তাহলে আমরা ইকুয়েশন শব্দটাকে অ্যানালাইসিস করে দেখে যেটা বুঝলাম, এখানে টোটাল বর্ণ হচ্ছে 8টা এবং সবগুলা বর্ণ কি ভিন্ন ভিন্ন। মাথায় রাখো, ভিন্ন ভিন্ন এই কথাটা বলতে 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 মনে করো যে আমি অবশ্যই যাব, তোমাকে মাথায় রাখতে হবে ভিন্ন ভিন্ন কোথায় ইউজ করতেছি, কোথায় ভিন্ন ভিন্ন কথাটা ইউজ করতেছি না, সব জানতে হবে। ঠিক আছে? এগুলোর উপর ডিপেন্ড করে তোমার কিন্তু বিন্যাস সমাবেশের অনেক কিছু চেঞ্জ হয়। আচ্ছা, তো তোমাকে বলছে ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণকে নিয়ে তোমার কি করতে হবে? সাজাইতে হবে বা শব্দ গঠন করতে হবে। তাহলে আমাকে বলো তো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব? এই কোশ্চেনটা সিম্পলি আমরা সলভ করব হচ্ছে একটু আগে আমরা যে ম্যাথটা সলভ করছি না, ঠিক এইভাবে, যে আমরা কি করব ইকুয়েশন শব্দটির মধ্যে যেহেতু 8টা বর্ণ, তাহলে আমরা 8টা ঘর করব। এই যে 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর করব। ঠিক আছে? এখন বলো একটু আগে যে বন্ধুদের আমি সাজাইলাম না, ঠিক সেম ভাবে কাজটা করব, যেখানে ইকুয়েশন শব্দের মধ্যে টোটাল বর্ণ হচ্ছে 8টা, রাইট? তাহলে আমি যদি প্রথম ঘরটা ফিল আপ করতে চাই, তাহলে 8টা বর্ণের যেই কোনো একটা বর্ণ কিন্তু এই প্রথম ঘরে বসতে পারে। হয় ই বসবে, নইলে কিউ বসবে, নয়তো ইউ বসবে বা এ বসবে, যে কোনো একটা বসবে, রাইট? তাহলে ধরো আমি এখানে প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 8। ধরো একজন বসলো, ধরো কিউ বসলো। আচ্ছা, কিউ যদি বসে যায় সে তো আবার বসতে পারবে না, তাহলে আরও কজন মানে কয়টা থাকবে, বর্ণ থাকবে? 7টা বর্ণ। তাহলে 7টা বর্ণের যে কোনো একটা কি পরের ঘরটা ফিল আপ করবে, রাইট? তাহলে পরের ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 7টা। ধরো এখানে এ বসে গেছে, আরও কজন বাকি আছে? আরও 6টা ওয়ার্ড মানে 6টা লেটার বাকি আছে, রাইট? তো 6টার যে কোনো একটা কি এখানে এসে বসবে, তাহলে এই ঘরটা ফিল আপ করার উপায় কয়টা? 6টা। ঠিক আছে? ধরো এখানে ই বসে গেল, তার মানে কে কে বসে গেল বললাম? কিউ বসে গেছে, এ বসে গেছে, ধরো আরেকটাতে ও বসে গেছে, আরেকটা ধরো ই বসে গেছে, ধরো এখানে ই বসে গেছে, ধরো এই ঘরটা ফিল আপ করার উপায় 5টা। বলো তো কে কে রয়ে গেছে? ইউ টি আই এন, 4টা বর্ণ রয়ে গেছে। 4টা বর্ণের যেই কোনো একটা বর্ণ কিন্তু এই ঘরটা ফিল আপ করবে, তাহলে এই ঘর ফিল আপ করার উপায় হচ্ছে 4। তাহলে ধরো টি বসে গেছে, আরও রয়েছে কয়টা? 3টা। তাহলে 3টা বর্ণের যে কোনো একটা এখানে ফিল আপ হবে, থাকবে আরও 2টার যে কোনো একটা এই ঘরটা ফিল আপ করবে, থাকবে আরও একটা, সেই একটা এখানে বসে পড়বে। তার মানে আমি কি করলাম, যেহেতু আমি 8টি বর্ণ নিয়ে শব্দ তৈরি করব, তাহলে আমি কি করলাম 8টি বর্ণ নিয়ে শব্দ তৈরি করার জন্য আমি কয়েকটি স্পেস তৈরি করলাম। সেই স্পেসগুলো কত উপায়ে ফিল আপ হইতে পারে সেগুলো আমরা লিখলাম। তো যেহেতু সম্পূর্ণ কাজটা করার জন্য 8টা স্টেপ ফলো করা লাগছে, তাহলে 8টা স্টেপ জাস্ট কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 সবগুলা গুণ করলে যেই ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে আমাদের টোটাল উপায় সংখ্যা। তার মানে আমাদের টোটাল উপায় সংখ্যা হবে 8 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল তো বুঝো না, ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আরও আমরা ডিটেলসে বলবো, বাট
1 থেকে 8 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফলকে আমরা 8 ফ্যাক্টরিয়াল বলি। তার মানে এই যে ইকুয়েশন শব্দের 8টি বর্ণ না, এই 8টি বর্ণ দিয়ে তুমি যদি ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করতে চাও তাহলে 8 ফ্যাক্টরিয়াল শব্দ তৈরি হবে। 8 ফ্যাক্টরিয়াল বুঝছো? অনেক শব্দ। 8 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 40,320টা ভিন্ন ভিন্ন শব্দ তুমি তৈরি করতে পারবা। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো পরের ম্যাথে আসি একটু। পরের ম্যাথে কি বলছে জানো? পরের ম্যাথে বলছে এই সবগুলা বর্ণ নিয়ে সাজাইতে বলছে না বা শব্দ তৈরি করতে বলছে না, বলছে যে কোনো 4টি বর্ণ নিয়ে শব্দ তৈরি করো, যে কোনো 4টি। তো একটু আগে আমাদের এই যে 5 জন ফ্রেন্ডের মধ্যে যে কোনো 4 জন এখানে বসতে পারছে না, তো সেম এখানে টোটাল 8টি বর্ণ আছে, 4টিকে নিয়ে শব্দ তৈরি করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? এটা আগের মতোই, আগের প্রসেসটাই ফলো করব আমরা। এটা দ্রুত হয়ে যাবে, এটা কোনো ঝামেলা নেই, নিজেরাও পারবা। জাস্ট 4টি ঘর করো। বলো টোটাল বর্ণ আছে 8টা, তাহলে 8টার যে কোনো একটা কি প্রথম ঘরটা ফিল আপ করবে। তাহলে ধরো প্রথম ঘরটা একজন বসে গেছে, যে কোনো একজন বসছে, তাহলে থাকবে কয়জন? আর 7 জন। তাহলে 7 জনের বা 7টি বর্ণের যে কোনো একটি বর্ণকে এই ঘরটা ফিল আপ করবে। তাহলে এই ঘরটি ফিল আপ করার উপায় হচ্ছে 7টি, রাইট? এই ঘরটাও ধরো একজন মানে একটি বর্ণ ফিল আপ হয়ে গেছে, বর্ণ থাকবে কয়টা? 6টা। তাহলে 6টার যে কোনো একটা বর্ণ এখানে এসে বসবে, তাহলে এই ঘরটি ফিল আপ করার উপায় হচ্ছে 6। দেন থাকবে কয়টা? আরও 5টা। তাহলে 5টার যে কোনো একটা এখানে এসে বসলে এই ঘরটা ফিল আপ করার উপায় হবে 5। বুঝতে পারছো? তাহলে আমাদের গণনার গুণনবিধি অনুসারে জাস্ট এই সবগুলো আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। 8 × 7 × 6 × 5 টোটাল যা আসবে এটাই আমাদের এখানে আনসার। বুঝছো? ক্লিয়ার? বুঝা গেছে? এখন শোনো, তোমাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই কোশ্চেনগুলো কি বা আনসারগুলো কি এত ছোট ছোট হবে বা এইভাবেই কি করব? খেয়াল করো, তোমাদের আমি ইচ অ্যান্ড এভরি ম্যাথ একদম সলিউশন কিভাবে গাইডে পর্যন্ত করা আছে ওইটাও দেখাই দিব। ঠিক আছে? আপাতত টেনশন করা দরকার নেই। আপাতত আমি তোমাকে যেইভাবে লেখাচ্ছি তুমি ভাই ওইভাবে করো। আপাতত এইভাবে করো, তুমি এইভাবেই পরীক্ষায় করবা এবং তোমাদের মানে সলিউশনগুলো অ্যাকচুয়ালি কীভাবে দেখানো হয় বা করানো হয় সেটা আমি তোমাকে দেখাই দিব। ঠিক আছে? বাট আমি তোমাকে যেভাবে দেখাচ্ছি এইভাবে সলিউশন করতে হয়। ঠিক আছে? ডিটেলসে কোনো কিছু লিখতে হয় না। আচ্ছা, এবার আসো এই কোশ্চেনটার দিকে তাকাই। বলছে যে কোনো 4টি বর্ণ ব্যবহার করে শর্ত দিছে এখানে একটা, দেখো একটা শর্ত দিয়েছে সুন্দর। কি শর্ত দিয়েছে বলো তো? বলছে প্রথমে কিউ রেখে, প্রথমে কি রেখে? কিউ রেখে। আচ্ছা, ধরো বন্ধু মহলের মধ্যে এরকম কিছু একটু মানে একটু দুষ্ট টাইপের বা একটু রাগী টাইপের থাকে না, যে আচ্ছা শোন তোরা কিন্তু এই যে এই বেঞ্চে যদি বসস তাহলে আমাকে কিন্তু এই মাঝখানেই দিবি, আমি কিন্তু মাঝখানেই বসবো, আমি ফিক্সড। এরকম হয় না? তার মানে তখন তোমরা কি করো অনেক সময়, আচ্ছা ঠিক আছে ও তো বেশি ঝামেলা করবে, আচ্ছা ওকে ওর জায়গাটা ফিক্স করে দে, আমরা বাকিরা হচ্ছে একটু নিজেরা ইন্টারচেঞ্জ করে বসি। মানে ব্যাপারটা হচ্ছে ওর জায়গাটা ফিক্সড। তো এখানে এই যে শব্দমহলের মধ্যে এই কিউটা হচ্ছে একটু গাউরাটের মানে একটু এই দুষ্টু টাইপের, ঠিক আছে, রাগী টাইপের। ওর কথা হচ্ছে শোন তোর এখন মানে 4টি বর্ণ নিয়ে শব্দ তৈরি করবি, কিন্তু প্রথমে যেন আমি থাকি, প্রথমে আমি ফিক্সড। তাহলে আমাকে বলো তো এবার যদি আমি 4 অঙ্ক বিশিষ্ট মানে 4 অঙ্ক না সরি মানে 4টি বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে চাই, 4টি বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে চাই, তাহলে ঘর হবে 4টি, রাইট? ঘর হবে কয়টি? 4টি। এবং যার মধ্যে প্রথম ঘরটা কি দিয়ে ফিল আপ? কিউ দিয়ে ফিল আপ, রাইট? তাহলে বলো তো প্রথম ঘরে কি অন্য কেউ বসতে পারবে না? শুধুমাত্র কিউ বসবে, শুধুমাত্র কিউ বসবে। তাহলে প্রথম ঘরটি ফিল আপ করার উপায় হচ্ছে 1, মানে প্রথম ঘরে কিউ ফিক্সড, একদম সিল করা, ও কিউটাই প্রথমে বসবে। বুঝছো? ঠিক আছে? আচ্ছা কিউ বসলো, কিউ বাদ দিয়ে আরো কয়টা বর্ণ আছে? 7টা বর্ণ। তাহলে 7টা বর্ণের যে কোনো একটা বর্ণ এখানে বসবে, তাহলে এই ঘর ফিল আপ করার উপায় তো 7টা, রাইট? এখানে তো রেস্ট্রিকশন নাই, যে কোনো একজন বসতে পারে। তো ধরো এখানে ই বসে গেছে, কয়টা থাকবে? আর 6টা। তাহলে এই 6টা বর্ণের যে কোনো একটা বর্ণ এখানে বসতে পারে, তাহলে এই ঘর ফিল আপ করার উপায় কয়টা? 6টা। এরপরে এই ঘরটা ফিল আপ হলে থাকবে কয়জন? আর 5 জন। তাহলে এই 5 জনের যে কোনো একজন এখানে এসে বসতে পারে। তার মানে আমাদের সবগুলো গুণ করতে হবে। তাহলে 1 × 7 × 6 × 5 এখানে গুণ করলে যা হবে সেটি হবে আমাদের কি? 4 অঙ্ক মানে 4টি বর্ণ নিয়ে শব্দ তৈরি, যেখানে প্রথমে কি থাকতেছে? সবসময় কিউ থাকতেছে। প্রথমে সবসময় কি থাকতেছে? কিউ থাকতেছে। বুঝছো? ক্লিয়ার? এবার দেখো এটা কি বলছে? যে কোনো 4টি বর্ণ ব্যবহার করে
শব্দ তৈরি করতে হবে যেখানে প্রথমে কিউ থাকবে, শেষে এন থাকতে হবে। শেষে এন রেখে, প্রথমে কিউ রেখে শেষে কি রেখে, এন রেখে। তার মানে এবার দুষ্টু পাবলিক বেরিয়েছে কয়টা বলো তো? 2 জন বেরোইছে। দুষ্টু পাবলিক বেরিয়েছে কয়জন? 2 জন। তুমি খেয়াল করে দেখো, এখানে তুমি যদি ফিল আপ করো তাহলে 4টি ঘর ফিল আপ করতে হবে, রাইট? যেখানে প্রথমে কিউ ফিক্সড, তাহলে প্রথম ঘরটি ফিল আপ করার উপায় হচ্ছে 1, এবং শেষেও কিন্তু এন ফিক্সড, তাহলে লাস্টের ঘরটি ফিল আপ করার উপায় কত? 1। তাহলে প্রথম ঘরে লাস্টের ঘরে কিউ এবং এন বসে গেছে। এরা বাদে আরো কয়টা বর্ণ রয়েছে বলো তো? 6টা বর্ণ না? তাহলে 6টা বর্ণের যেই কোনো একটা বর্ণ দিয়ে এই ঘরটা ফিল আপ হবে। তাহলে এই ঘর ফিল আপ করার উপায় কয়টা? 6টা। ধরো টি বসছে, আরো কয়টা রয়ে গেছে? 5টা। তাহলে 5টার যে কোনো একটা এই ঘরটা কি করবে? ফিল আপ করবে। বুঝতে পারছো? তাহলে বলো তো টোটাল 1 × 5 × 6 × সবগুলো গুণ করলে কত হয়? 30 হয় না? তার মানে তুমি যদি 4 অঙ্ক বিশিষ্ট একটি শব্দ তৈরি করতে চাও যেখানে প্রথমে কিউ পরে এন, তাহলে এরকম শব্দ তুমি তৈরি করতে পারবা টোটাল 30টা। টোটাল 30টা। আইডিয়াগুলো কি বুঝতেছ? তাহলে আমরা কি একটা জিনিস বুঝতেছি যে আমাদের যেই ম্যাথগুলো এখানে দেওয়া থাকতেছে বা করতে বলতেছে, আমাদের যদি কোশ্চেনের মধ্যে কোনো একটা কন্ডিশন জুড়ে দেয় তাহলে কন্ডিশনটা আমরা কি করব? আগে ফিল আপ করবো। কন্ডিশনগুলো আমরা কি করব? আগে ফিল আপ করবো। কন্ডিশনটা ফিল আপ করে এরপর বাকি কাজ করব। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে 4টা ম্যাথ গেল। দেখি এইগুলো কি পারবা বলো তো? বলছে যেই কোনো 4টি বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে হবে, মানে শব্দ তৈরি করতে হবে যেখানে শব্দগুলা মানে বর্ণগুলা পুনরাবৃত্তি হবে। দেখো, বর্ণ নিয়ে পুনরাবৃত্তি করে, একটা মজার বিষয়, পুনরাবৃত্তি বলতে জানো কি বোঝায়? পুনরাবৃত্তি বলতে বোঝায় একই বর্ণ তুমি বারবার ইউজ করতে পারবা। একই বর্ণ বারবার ইউজ করতে পারো। মানে ধরো তোমার এরকম সংখ্যা শব্দ তৈরি করলা, ই টি ই এন, বলো তো ই কয়বার আছে? 2বার আছে, রাইট? আবার ধরো তুমি চিন্তা করলে এ এ টি এ, এ কয়বার আছে? 3বার। কারণ পুনরাবৃত্তি করে মানে একই বর্ণ তুমি একাধিকবার ইউজ করতে পারবা। আবার ধরো শুধু তুমি টি 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 একটা শব্দ তৈরি করলা, এটাও করা যাবে। ধরো আই 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 ই, এটাও তৈরি করা যাবে। বুঝছো? এতক্ষণ যেটা ছিল এখানে একটা বর্ণ আমরা একবার ইউজ করা শিখছি, একবার ইউজ করছি। আর এখানে তোমাকে স্পষ্ট করে বলে দিছি কি করে বলো তো? পুনরাবৃত্তি করে। তো একটু চিন্তা করো, দেখো তো পুনরাবৃত্তি করে এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করবো? অ্যাকচুয়ালি পুনরাবৃত্তি করে কিভাবে সলভ করবো বলো তো? কয়টা ঘর করতে হবে আগে বলো? 4টা, রাইট? খেয়াল করো, এবার তোমার কাছে বর্ণ আছে টোটাল 8টা। তাহলে 8টার যেই কোনো একটা বর্ণ এই প্রথম ঘরে বসবে, রাইট? তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার উপায় কি বলো তো? প্রথম ঘরে ফিল আপ করার উপায় হচ্ছে 8। আমি ধরলাম প্রথম ঘরে এ বসছে। কে বসছে? এ বসছে। এখন তোমাকে কোশ্চেনে কিন্তু বলেই দিছে পুনরাবৃত্তি করতে পারবা। তার মানে প্রথম ঘরে যদি এ বসে যায়, পরের ঘরগুলোতেও কিন্তু এখন এ বসতে পারবে, কারণ তোমাকে বলেই দিছে পুনরাবৃত্তি করতে পারবা। তাহলে ভাই বলো তো, তাহলে এর জন্য কি কোনো রেস্ট্রিকশন আছে না? পরেরটা তো সে বসতে পারবে, সে কিন্তু পরেরটাতে বসতে পারবে। তার মানে পরের ঘরটা ফিল আপ করার উপায় কিন্তু 8টাই হবে। পরের ঘরটা ফিল আপ করার উপায় কয়টা হবে বলো তো? 8টাই হবে, কারণ 8টার যে কোনো একটা বসতে পারে। ঠিক আছে? তাহলে পরের ঘরটা ফিল আপ করার উপায় কয়টা হবে? 8টাই হবে। এর পরের ঘরটা ফিল আপ করার উপায় কয়টা হবে? 8টাই হবে। তার মানে তুমি এই 8টাকে বারবার বসাইলেও কিনে কোনো সমস্যা নাই। বুঝছো? তাহলে এখানে বলো তো টোটাল 8 × 8 × 8 × 8, তাহলে কত হবে? 8⁴ না? তাহলে তুমি 4টি ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে, ভিন্ন ভিন্ন না একই রকম বর্ণ নেওয়া যাবে, তুমি টোটাল 8⁴ এতগুলা ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করতে পারবা। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এখানে কি বলছে? বলছে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে হবে যেখানে স্বরবর্ণগুলোকে মাঝখানে রাখতে হবে। এখানে ব্যঞ্জন বর্ণের এই যে এই রেফটা বোঝা যাচ্ছে না? আচ্ছা, মানে ইয়ে চেঞ্জ হয়ে গেছে, ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এবার কিন্তু তোমাকে 4 অঙ্ক বিশিষ্ট বলে নাই, বলছে একটি স্বরবর্ণ এবং 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে যেখানে স্বরবর্ণগুলোকে কোথায় রেখে বলো তো? মাঝখানে রেখে শব্দ তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব এটা একটু লিখে রাখো। এটার সলিউশনটা কিভাবে লিখবা? এটা সলিউশনটা করার জন্য তোমাকে প্রথমে এখান থেকে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ আলাদা করতে হবে, মানে ভাওয়েল আর কনসোনেন্ট আলাদা করতে হবে। ঠিক আছে? তা তুমি প্রথমে লিখবা কি? যে ব্যঞ্জন বর্ণ
এইটা যদি ভুল করো যে ব্যঞ্জন বর্ণ কোনটা স্বরবর্ণ কোনটা ফাইন্ড আউট করতে পারো নাই তাহলে শেষ, তাহলে কিন্তু একবারে 0 পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণগুলোকে প্রথমে আমাদের আলাদা করতে হবে। দেখো এখানে ই আছে, ইউ আছে, এ আছে, আই আছে, ও আছে। এডুকেশন শব্দের মধ্যে সবগুলা স্বরবর্ণ আছে, এ আছে, ই আছে, আই আছে, ও আছে এবং কি আছে, ইউ আছে। ব্যঞ্জন বর্ণ কে কে আছে, কিউ আছে, টি আছে, এন আছে। ব্যঞ্জন বর্ণ আছে কিউ, টি এবং কি এন। ঠিক আছে, আচ্ছা তা তুমি কি করবা, ধরো এই ম্যাথটা পরীক্ষা আসছে তোমার, তুমি কি করো, প্রথমে লিখবা ব্যঞ্জন বর্ণ এটা এটা এটা, স্বরবর্ণ এইটা এইটা এবং এইটা। ঠিক আছে, তাহলে এখানে স্বরবর্ণ টোটাল কয়টা বলো দেখি, 5টা, রাইট। আর ব্যঞ্জন বর্ণ টোটাল কয়টা বলো দেখি, 3টা। ওকে, তো তোমাকে বলছে কি এমন একটা শব্দ তৈরি করতে হবে যেখানে স্বরবর্ণ থাকবে মাঝখানে, ব্যঞ্জন বর্ণ থাকবে দুই পাশে। মানে ব্যাপারটা এরকম যে ধরো দুই পাশে কিউ আর টি দিলা, মাঝখানে একটা এ দিলা। ধরো দুই পাশে কিউ আর এন দিলা, মাঝখানে একটা ই দিলা। ধরো দুই পাশে এন আর টি দিলা, মাঝখানে একটা আই দিলা। মানে এইভাবে কতগুলো শব্দ তৈরি করা যাবে। তাহলে তুমি কি করবা, আবার সেই আগের মতো বক্স তৈরি করবা। ঠিক আছে, এবার বক্সটা কয় অঙ্ক বিশিষ্ট হবে বলো দেখি। এবার বক্সটা হবে 3 অঙ্ক বিশিষ্ট, রাইট। 3 ঘর বিশিষ্ট একটা বক্স করতে হবে। তো এই 3 ঘর বিশিষ্ট বক্সের মধ্যে তোমাকে দেখতে হবে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো তুমি কত উপায়ে বসাইতে পারো। আচ্ছা বলো, মাঝখানে শুধুমাত্র স্বরবর্ণ বসতে পারবে, তাহলে বলতো স্বরবর্ণ কয়টা আছে, 5টা, রাইট। তাহলে 5টার যেই কোনো একটা তুমি কোথায় বসাবা, মাঝখানে বসাবা। তাহলে মাঝখানের ঘরটা ফিল আপ করার উপায় কয়টা বলো তো, মাঝখানের ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে টোটাল 5টা। কারণ পাঁচটা বলতে কি, এ বসতে পারে, ই বসতে পারে, আইও বসতে পারে, ও বসতে পারে, ইও বসতে পারে, রাইট। যে কোনো একটা বসতে পারে, তাই না। ওকে, তাহলে মাঝখানে ঘরটা ফিল আপ করার উপায় হয়ে গেছে। এখন এই 2টা ঘরে কারা বসবে বলো দেখি, এই 2টা ঘরে ব্যঞ্জন বর্ণরা বসবে। তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, 3টা। তাহলে ধরো এই 3টার যেই কোনো একটা এখানে এসে বসবে। তাহলে এই ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 3। ধরলাম আমি কিউ বসে গেছে, তাহলে কিউ বাদে বাকি থাকবে কয়জন, বাকি থাকবে 2 জন। তাহলে এই 2 জনের যেই কোনো একজন এখানে এসে বসবে। তাহলে এই ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 2। তাহলে প্রথমে মাঝখানেটা স্বরবর্ণটা ফিল আপ করলাম। ব্যঞ্জন বর্ণের জন্য 3 জন আছে, 3 জনের যে কোনো একজন এখানে এসে বসতে পারে। একজন বসে গেলে আর থাকবে 2 জন, এই 2 জনের যে কোনো একজন এখানে এসে বসতে পারে। তাহলে বলো তো টোটাল, তাহলে মোট শব্দ সংখ্যাটা হবে, সবগুলো আমাদের কি করে দিতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 × 5 × 2, তাহলে কয়টা হয় বলো তো, 30টা। টোটাল কয়টা, 30টা। বুঝছো, ক্লিয়ার। ঠিক আছে, 30টা কেমনে বুঝছো তো, তুমি হিসাব করে বাসায় বসে মিলাবা। ঠিক আছে, প্রথমে কিউ দিবা, এন দিবা, মাঝখানে এ দিবা, কিউ দিবা, এন দিবা, মাঝখানে ই দিবা, এভাবে মিলাবা, দেখবে 30টা হবে। এখানে আসো, সবগুলা বর্ণ নিয়ে, লাস্টের কোশ্চেনটা, সবগুলা বর্ণ নিয়ে কিন্তু শুরুতে কি রেখে বলো তো, শর্ত কি দিছে, শুরুতে তোমার স্বরবর্ণ রেখে, শুরুতে কি রেখে, স্বরবর্ণ রেখে। মানে তোমাকে ইকুয়েশন শব্দটি সবগুলো বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে হবে, যেখানে শুরুতে মানে প্রথম অক্ষরটা স্বরবর্ণ রেখে বাকি সবগুলো কি তুমি যে কোনো বর্ণ রাখতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বের করবো বলো দেখি। তাহলে এখানে ঘর হবে কয়টা বলো দেখি, 8টা, রাইট। এখানে ঘর হবে টোটাল কয়টা, 8টা আছে, নিচে করি, তাই না। তাহলে ধরো ঘর হবে টোটাল 8টা, যে 1 2 3 4 5 6 7, আরেকটা হবে, রাইট, আরেকটা হবে হচ্ছে 8টা, রাইট। আচ্ছা, তাহলে ভাই আমাকে একটা জিনিস বলো তো, সবগুলা বর্ণ তাহলে 8টা ঘর ফিল আপ করতে হবে। আচ্ছা, এখন স্বরবর্ণটা প্রথমে রাখতে হবে। স্বরবর্ণ আছে কয়টা বলো তো, 5টা আছে। তাহলে 5টার মধ্যে যেই কোনো একটা স্বরবর্ণ প্রথম ঘরে বসবে, তাহলে প্রথম ঘরেরটা ফিল আপ করার উপায় হচ্ছে 5টা। প্রথম ঘরটা ফিল আপ করবে কয়টা, 5টা। তাহলে 5টার যে কোনো একটা, ধরো এ বসে গেছে, ফর এক্সাম্পল এ বসে গেছে। আচ্ছা, এ বাদে বাকি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে টোটাল কয়টা বর্ণ হবে, 7টা বর্ণ হবে, রাইট।
তার মানে দ্বিতীয় ঘরটা ফিল আপ করার উপায় হবে 7টা। দ্বিতীয় ঘর এগুলোতে কিন্তু স্বরবর্ণ বসতে পারে, ব্যঞ্জনবর্ণ বসতে পারে, যে কোনো একটা বসতে পারবে। তাহলে বলো তৃতীয় ঘরে ফিল আপ করার উপায় কয়টা হবে? অবভিয়াস 6টা। 4 নম্বর ঘরে হবে 5টা, 5 নম্বর ঘরে হবে কয়টা? 4টা, পরে হবে 3টা, পরে হবে 2টা, পরে হবে 1টা। শুধুমাত্র এইখানে ঝামেলা, মানে এখানে চেঞ্জ হয়েছে, কারণ এখানে শর্ত দিছে এখানে স্বরবর্ণই বসতে হবে, রাইট? তো সবগুলো গুণ করতে পারবো না, তাহলে আমাদের এখানে সবগুলো গুণ করলে আমাদের মোট শব্দ সংখ্যা বের হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছো যে আমরা কি করলাম, আমরা হচ্ছে শব্দ গঠন করলাম গণনার গুণন পদ্ধতিতে। এবার আমরা সংখ্যা গঠন করব গণনার গুণন বিধি দিয়ে, সংখ্যা গঠন। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং। সো এবার তাহলে চলো আমরা সংখ্যা সংক্রান্ত কিছু সমস্যা দেখব। সংখ্যা মানে এতক্ষণ কি ছিল, একটা শব্দ ছিল, রাইট? এবার আমরা সংখ্যা দেখব যে সংখ্যা কতভাবে গঠন করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কি বলছে বলো তো? প্রশ্নে বলছে যে তোমার কাছে 1 2 3 4 5 এই অঙ্কগুলো দেওয়া আছে, বলছে এদেরকে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে সংখ্যা গঠন করো। তোমার কিন্তু পরীক্ষা সবগুলো প্রশ্ন আসবে না, পরীক্ষা আসবে তো একটা বা দুইটা, রাইট? বাট আমি তোমাকে একটা কোশ্চেনের আন্ডারে, মানে একটা গিভেন ডেটার আন্ডারে অনেকগুলো কোশ্চেন সলভ করাচ্ছি। সো এখানে টোটাল 6টা কোশ্চেন আছে, সো আমরা 6টা কোশ্চেনই সলভ করব। এখন কথা হচ্ছে এই যে তোমাকে 1 2 3 4 5 এই 5টা অঙ্ক দেওয়া আছে এবং 6টা ম্যাথ দেওয়া আছে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। আবার কি কন্ডিশন দেওয়া আছে? বলছে প্রত্যেকটি অঙ্ককে তুমি প্রত্যেকটি সংখ্যায় মাত্র একবার ব্যবহার করতে পারবা। মানে বুঝো নাই, মানে ধরো 1 2 3 4 5 না, ধরো তুমি যদি এরকম কোনো একটা সংখ্যা তৈরি করো যে 1 3 1 4 5, তাহলে বলো তো এখানে এক সংখ্যাটা কয়বার ইউজ হয়েছে? 2বার ইউজ হয়ে গেছে না? এটা হবে না। তোমাকে স্পষ্ট করে বলে দিছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় তুমি মাত্র একবার ইউজ করতে পারবা। তার মানে এখানে কিন্তু এক ইউজ করা যাবে না। তাহলে দেখো এটা কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন শব্দ, মানে সবগুলো ভিন্ন ভিন্ন অঙ্ক, রাইট? সো সেই ক্ষেত্রে তোমার এটা সঠিক, এটা হবে। বুঝছো? আচ্ছা, আবার কথা হচ্ছে ভাইয়া তাহলে যদি এরকম হইতো যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যা একবার না, আমি চাইলে একাধিকবার ইউজ করতে পারবো, তখন ম্যাথগুলো কি হইতো? তখনকার ম্যাথ আমরা পরের সেগমেন্টে দেখব। মানে এই যে এটা একটা সেগমেন্ট, মানে এটা একটা সেগমেন্ট, মানে এটা একটা সেকশন, বা এটা হচ্ছে ধরো কেস নাম্বার 1 বলতে পারি আমরা। এটা হচ্ছে কেস নাম্বার কত? 1। আবার প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় যে কোনো সংখ্যক বার তুমি বসাতে পারবা, এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 2। মানে আমরা আসলে বেসিক্যালি এখানে 6টা অঙ্ক না, আমরা বেসিক্যালি এখানে আসলে 12টা অঙ্ক করতেছি, বুঝছো? 1 2 3 4 5 দিয়ে আমরা কেস নাম্বার 1 এবং কেস নাম্বার 2 দিয়ে টোটাল 12টা অঙ্ক করব। বুঝা গেছে? বাট 12টা অঙ্ক করা লাগবে না, দুই একটা ম্যাথ দেখে দেখবা তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো শুরু করি তাড়াতাড়ি। ফার্স্ট খেয়াল করো 1 2 3 4 5 এই অঙ্কগুলো দ্বারা 1 নাম্বার কোশ্চেনে বলছে সবগুলো অঙ্ক ব্যবহার করে সংখ্যা তৈরি করো, সবগুলো অঙ্ক ব্যবহার করে। তাহলে বলো তো, বলো এই ম্যাথটা আমরা করে আসছি না? সবগুলো অঙ্ক যদি তুমি ব্যবহার করো তাহলে কয়টা ঘর হবে? কয়টা ঘর হবে? 5টা ঘর হবে, 5টা। 1 2 3 4 5, রাইট? সো 5টা ঘর ফিল আপ করতে হবে। তাহলে বলো 1 2 3 4 5, 5টা অঙ্ক আছে, সবগুলোই ভিন্ন ভিন্ন অঙ্ক। তাহলে 5টা অঙ্কের যে কোনো একটাকে এই ঘরটা ফিল আপ করবে। তাহলে এই ঘর ফিল আপ করার উপায় হচ্ছে 5। ধরো 3 বসে গেছে, ধরো 3 বসে গেছে, থাকবে কয়জন? 4 জন। তাহলে 4 জনের যে কোনো একজন এখানে এসে বসবে। ধরো 2 বসে গেছে, থাকবে কয়জন? 3 জন। তাহলে 3 জনের যে কোনো একজন এখানে এসে বসবে, রাইট? ধরো 5 বসে গেছে, থাকবে কয়জন? 2 জন। ধরো 2 জনে একজন যে কোনো একজন এসে বসবে এখানে, আর বাকি থাকবে একজন, এই একজন এখানে এসে বসবে, রাইট? তার মানে 5 অঙ্ক বিশিষ্ট সবগুলো একবার করে ইউজ করে যদি আমরা সংখ্যা তৈরি করি তাহলে মোট সংখ্যা হবে 1 2 3 4 5 এর গুণফল, দ্যাট মিন্স 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো পরেরটা কি পারবো না? এই পরেরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তুমি করছো, মানে অলরেডি করে ফেলছো। ঠিক আছে, জাস্ট 5 × 4 × 3 × 2 হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এখানে বলছে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু বিজোড় সংখ্যা, খেয়াল করো কন্ডিশন দিছে, কন্ডিশন দিছে, কন্ডিশন মাথায় রাখতে হবে। কন্ডিশন সবসময় আগে ফিল আপ করতে হবে, মনে রাখবা। এই বিন্যাস সমাবেশে যত প্রশ্ন থাকবে, তুমি যখন কোনো একটা ম্যাথ দিবে তখন তোমাকে যদি কোশ্চেনের মধ্যে কোনো একটা কন্ডিশন জুড়ে দেয়, ওই কন্ডিশনটা আগে ফিল আপ করতে হবে। ঠিক আছে, কন্ডিশন আগে ফিল আপ করতে হবে। তাহলে কন্ডিশন কীভাবে আগে ফিল আপ করো ভাই, দেখি আমরা একটু। আগে বলো 5টি অঙ্ক না, এর মধ্যে 4 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা তৈরি করতে বলছে। ওকে ফাইন, তাহলে আমরা আগে 4টা ঘর করি, যেহেতু 4 অঙ্ক বিশিষ্ট বলছে।
যেহেতু আমাদের 4 অঙ্ক বিশিষ্ট বলেছে, তাহলে আগে আমরা 4টা ঘর করি। ওকে, 4টা ঘর করলাম। এখন এখানে কিন্তু ভাইয়া যেই সংখ্যাগুলো তৈরি করবে এগুলো বিজোড় সংখ্যা হইতে হবে। আচ্ছা খেয়াল করো তো, ধরো 1 2 4 ধরো হচ্ছে এখানে 5, বলো তো এটা একটা বিজোড় সংখ্যা না? এটা কি সংখ্যা? একটা বিজোড় সংখ্যা, রাইট? আচ্ছা বিজোড় সংখ্যাটা কেন হয়েছে বলতে পারবা? বিজোড় সংখ্যাটা হয়েছে এই কারণে, কারণ লাস্টের যে অঙ্কটা না এটা বিজোড়। লাস্টের অঙ্ক যদি জোড় হয়ে যায় তাহলে কিন্তু কোনোদিন বিজোড় সংখ্যা তুমি পাবা না। তার মানে একটা বিজোড় সংখ্যা হইতে হলে লাস্টের যে অঙ্কটা এটা অবশ্যই বিজোড় হইতে হবে। বুঝা গেছে? ক্লিয়ার? আমি যদি লাস্টেরটাতে যদি চেঞ্জ করে এখানে 5 আর 4 দেই তাহলে কিন্তু ভাইয়া বিজোড় সংখ্যা হবে না, তাহলে জোড় সংখ্যা হয়ে যাবে, রাইট? তাহলে আমাদের বিজোড় সংখ্যা যেহেতু তৈরি করতে বলছে, তার মানে আমাদের সবার লাস্টের ঘরটা প্রথমে ফিল আপ করতে হবে, এই কন্ডিশনটা আগে ফিল আপ করতে হবে। ঠিক আছে? তাহলে আমাকে বলো তো এখানে বিজোড় সংখ্যা কয়টা? 1 3 5, 1 3 5, তাহলে 1 3 5 টোটাল 3টা অঙ্ক। 3টা অঙ্কের মধ্যে যেই কোনো একটা অঙ্ক যদি লাস্টের ঘরে বসে তাইলেই কিন্তু তুমি 100% শিওর থাকবে বিজোড় সংখ্যা আসবে, রাইট? তার মানে লাস্টের ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 3টা। সেখানে 1ও বসতে পারে, 3ও বসতে পারে, 5ও বসতে পারে। আমি ধরলাম 1 বসছে, তাহলে 1 বাদে বাকি আর কে কে আছে? 2 3 4 5 আছে। তাহলে এই 2 3 4 5 চারজনের মধ্যে যেই কোনো একজন এই ঘরটা ফিল আপ করবে। ধর এই ঘরটা ফিল আপ হয়ে গেল কোনো একটা অঙ্ক দিয়ে, আরও 3 জন থাকবে, 3 জনের যে কোনো একজন দিয়ে এটা ফিল আপ হবে। থাকবে কয়জন? আর 2 জন থাকবে, 2 জনের যে কোনো একজন এইটা ফিল আপ করবে। বুঝছো? তাহলে আমরা কি করলাম বলো তো? আমরা একটু মাথায় রাখবো, আমরা এই পয়েন্টটা মানে আমরা লাস্টের ঘরটা আগে ফিল আপ করছি। কেন ফিল আপ করছি? কারণ এখানে বিজোড় সংখ্যার কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমরা সবগুলো কি গুণ করে ফেলতে পারবো না? সবগুলো গুণ করলে কত হয় বলো তো? 12 আর 6, 12 আর 6 কত হয়? 6 12 72। তাহলে আমরা টোটাল 72টা ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করতে পারবো, শব্দ না সংখ্যা তৈরি করতে পারবো, যেগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। ঠিক আছে? আচ্ছা 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় সংখ্যা, এটা হোমওয়ার্ক। 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় সংখ্যা, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? ওকে, 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, বলো এটা কি হবে? কোশ্চেনে কিন্তু একটা শর্ত দিছে 5 দ্বারা বিভাজ্য হইতে হবে। বলো 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। বলো তো 5 দ্বারা বিভাজ্য হইতে হলে সবার লাস্টের যে ঘরটা ওইখানে 5 হইতে হবে না? 5 একে 5, 5 দুগুণা 10, শূন্য তো আর এখানে নাই, রাইট? তাহলে 5 15 25 35 মানে লাস্টের ঘরটা 5 হইতে হবে। লাস্টের ঘরে ফিক্স 5ই বসবে, রাইট? তার মানে লাস্টের ঘরটা ফিল আপ করার উপায় কয়টা? একটা। কারণ এখানে শুধুমাত্র 5 বসবে আর কেউ বসতে পারবে না। ধরো 5 বসে গেছে, কয়জন থাকবে? আরো 4 জন। তাহলে 4 জনের যে কোনো একজন এখানে বসবে। থাকবে কয়জন? 3 জন। 3 জনের যে কোনো একজন এখানে বসবে। থাকবে কয়জন? 2 জন। 2 জনের একজন যে কোনো একজন এখানে বসবে। বুঝছো? তাহলে এখানে টোটাল উপায় কয়টা হবে? এখানে হবে টোটাল উপায় হচ্ছে 24টা। ঠিক আছে? লাস্টেরটাতে আসি। বলছে 30,000 অপেক্ষা বড় সংখ্যা তৈরি করতে হবে। 30,000 অপেক্ষা বড়। আচ্ছা 30,000 মানে কি 5 অঙ্ক বিশিষ্ট না? 5 অঙ্ক বিশিষ্ট, রাইট? তাহলে অবশ্যই এইখানে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে। কারণ 30,000 মানে হচ্ছে তোমাকে অবশ্যই 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে। ওকে, এবার তাকাও। ধরো প্রথম যে ঘরটা, এই ঘরে আমি 1 বসাইছি। তাহলে 1 বসালে কি 10,000-এর উপর হবে? 30,000 কি হবে? হবে না। ধরো প্রথম ঘরে আমি 2 বসাইছি, তাহলে 20,000 হবে, 30,000 তো হবে না। বাট প্রথম ঘরে আমি যদি 3 কিংবা 4 কিংবা 5 বসাই তাহলে কিন্তু অবশ্যই পরের সংখ্যাগুলো বসালে 30,000-এর উপর হয়ে যাবে। অনেকেই ভুল করে শুধু 4 5 চিন্তা করে, না 3 লিখলেও কিন্তু এখানে যখন তুমি 1 2 বা 5 6 অন্য কিছু বসাবা তখন কিন্তু 30,000-এর উপর হয়ে যায়, রাইট? তাহলে প্রথম ঘরটা তুমি হয় 3 দিয়ে ফিল আপ করবা, অথবা 4 দিয়ে ফিল আপ করবা, অথবা 5 দিয়ে ফিল আপ করতে পারবা, রাইট? সো প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হবে টোটাল 3টা। প্রথম ঘরটা ফিল আপ করার উপায় কয়টা? 3টা। ধরো তুমি 1 বসাই, ধরো তুমি 3 বসাই ফেলছো, থাকবে কয়টার অঙ্ক? 4টা। তাহলে 4টা যে কোনো একটা এখানে বসবে, পরে থাকবে কয়টা? 3টা। থাকবে কয়টা পরে? 2টা। থাকবে কয়টা পরে? 1টা। যা সবগুলা গুণ করলেই আমাদের আনসার ডান। বুঝছো?
ক্লিয়ার হয়েছে? মানে কনফিউশনগুলো কি আস্তে আস্তে দূর হচ্ছে তোমাদের? তাহলে আমরা এখানে কি করলাম বলো তো, কেস নাম্বার 1 করলাম যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় আমরা মাত্র কয়বার ব্যবহার করছি? একবার ব্যবহার করছি, রাইট? এবার যদি কেসটা চেঞ্জ করা হয় যে তুমি একই ঘরের মধ্যে বা একই সংখ্যাতে একই অঙ্ক একের অধিকবার বসাইতে পারবা, তখন কি হবে? তখন তাহলে আমরা কেস নাম্বার 2 তে যাই। সো কোশ্চেনগুলো আবার আগের মতো তুলে ফেলতে হবে তোমাদের। সো আমি হচ্ছে একটু দ্রুত এই ম্যাথগুলো করাই দিই, কারণ তুমি ইজিলি পারবা জিনিসগুলো। কারণ এবার অঙ্কগুলো কি, মানে তুমি একই অঙ্ক 2-3 বার বসাতে পারো। ধরো আমি বললাম যে 2 2 2 3 4, এটাও একটা সংখ্যা হইতে পারে, কারণ তুমি একের অধিকবার কি বসাইতে পারবা। ঠিক আছে, ওকে। সো একটু তাড়াতাড়ি করি আমরা। সো খেয়াল করে দেখো, ধরো এই ঘরটা, ধরো এই ঘর, মানে এইখানে প্রথম কোশ্চেনে কি বলছে? সবগুলো অঙ্ক ব্যবহার করে। তা সবগুলো অঙ্ক মানে কি? 5 অঙ্ক। সবগুলো অঙ্ক মানে কয় অঙ্ক বলো তো? 5 অঙ্ক। তাহলে বলো তো এই 5টা অঙ্কের যে কোনো একটা এই ঘরে ফিল আপ করবে। ধরো 1 দিয়ে ফিল আপ হয়েছে, 1 কিন্তু পরে আবারও বসতে পারবে, একের জন্য কিন্তু কন্ডিশন শেষ হয় নাই। তার মানে দ্বিতীয় ঘরেও এই 5টা অঙ্কের যে কোনো একজন বসতে পারবে, যেহেতু পুনরাবৃত্তি কথা বলা আছে, রাইট? তৃতীয় ঘরও কিন্তু 5টি অঙ্কের যে কোনো একটি বসতে পারবে, চতুর্থ ঘরেও সেম 5টি অঙ্কের যে কোনো একটি বসতে পারবে, এবং পঞ্চম ঘরেও কিন্তু 5টি অঙ্কের যে কোনো একটি বসতে পারবে। ইচ্ছা তুমি সবগুলাই ধরো 2 2 2 2 2 বসলো, কোনো সমস্যা নেই, বুঝছো? তাহলে আমাদের সবগুলো যদি গুণ করি তাহলে কত আসে বলো তো? অনেক বড় সংখ্যা আসবে, 5 টু দি পাওয়ার 5 আসবে, বুঝছো? ক্লিয়ার? 2 নাম্বার কোশ্চেনে বলছে যে কোনো 4টি অঙ্ক নিয়ে, এটা তুমি হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক মানে বুঝে যাচ্ছে এটা 4 টু মানে 5 টু দি পাওয়ার 4 হবে আর কি। ঠিক আছে, 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু কি সংখ্যা বলো তো? জোড় সংখ্যা। আচ্ছা বলো এটা কি হবে? এটা কি হবে বলো? 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় সংখ্যা। খেয়াল করো, সবার লাস্টের ঘরটা কি প্রথমে ফিল আপ করবো আমরা, তাই না? তাহলে লাস্টের ঘরটা যদি প্রথমে ফিল আপ করতে চাও, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, রাইট? বিজোড় সংখ্যা কি কি আছে? 1 3 5। তাহলে লাস্টের ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 3টা। 1 বসতে পারে, 3 বসতে পারে, 5 বসতে পারে। ধরো বসলো, এরা যে কোনো একজন বসলো, কোনো সমস্যা নেই। বাট বাকি ঘরের জন্য কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, যেই কেউ বসতে পারে। 1ও বসতে পারে, 2ও বসতে পারে, 3 4 5 যে কোনো একজন বসতে পারে। তুমি তো একাধিকবার বসাতে পারবাই, কোনো সমস্যা নেই। সেখানে সবগুলোর জন্য 5 5 করে হবে, সবগুলোর জন্য 5 5 করে হবে। সো গুণ করে দিলে আমাদের আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, সো 4 নাম্বারটা HW থাকলো। 4 নাম্বারটা HW, 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। বলো, 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা কি সংখ্যা বলো তো? বিভাজ্য সংখ্যা। তাহলে কি হবে বলো তো? কন্ডিশন কোনটা আগে ফিল আপ করবা? সবার লাস্টের ঘরের কন্ডিশনটা আমরা আগে ফিল আপ করবো। লাস্টের ঘরে অনলি 5 বসবে, অনলি 5। তাহলে লাস্টের ঘরটা ফিল আপ করার উপায় হবে একটা, মাত্র একটা উপায়, শুধু 5 বসবে। বাকি ঘরগুলোতে কোনো রেস্ট্রিকশন নাই, দ্যাট মিনস সবগুলোতে 5টি করে উপায় হবে, যে কোনো একটা অঙ্ক বসতে পারে, বুঝছো? ক্লিয়ার? লাস্টেরটাতে আসি। লাস্টেরটাতে 30,000-এর বড় সংখ্যা তৈরি করতে বলছে। 30,000-এর কি সংখ্যা বলো তো? বড় সংখ্যা তৈরি করতে বলছে, তাই না? তাহলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে অবশ্যই। কিন্তু প্রথম যেই ঘরটা, প্রথম ঘরে কিন্তু ভাইয়া রেস্ট্রিকশন না থাকলেও প্রথম ঘরে কিন্তু 1 2 বসতে পারবে না, কারণ 1 2 বসে তো 10,000 বা 20,000-এর বড় সংখ্যা হবে, 30,000-এর বড় সংখ্যা কিন্তু হবে না। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হবে 3টা, হয় 3 বসবে, নয়তো 4 বসবে, নয়তো কি বসবে? 5 বসবে। বাট বাকি ঘরগুলোর জন্য কোনো রেস্ট্রিকশন নাই, দ্যাট মিনস সবগুলোর জন্যই কি 5 5 5 5, যে কোনো উপায় হইতে পারে। বোঝা গেছে? সো সবগুলো গুণ করে দিলে আনসার বের হয়ে যাবে। এখন তুমি খেয়াল করো, তুমি যে সংখ্যা সংক্রান্ত সমস্যা যে সমাধান করলা, ঠিক আছে, এখানে কি কি সংখ্যা ছিল বলো তো? এখানে সংখ্যা ছিল 1 2 3 4 5, রাইট? কিন্তু যদি এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো একটা অঙ্ক 0 থাকতো, ধরো 5 নাই, 5-এর জায়গায় 0 আছে, তাইলে কিন্তু আবার খেলা অন্যরকম হইতো। তাহলে কিন্তু এখানে সবগুলাতেই কিছু না কিছু 0-র জন্য কিছু না কিছু শর্ত চলে আসতো, কথা বুঝছো? সো আমরা নেক্সট যেই ম্যাথগুলো দেখবো ওইখানে আসলে 5টা অঙ্কই আছে, বাট তার মধ্যে একটা 0 আছে, বাট কোশ্চেন সব সেম, কোশ্চেন সব সেম। ঠিক আছে, সো এবার আসো আমাদের আরও একটি ম্যাথ প্রবলেমে। সেখানে দেখো দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 এবং 0, মানে 5টা মিসিং বাট 0 দেওয়া আছে। তো বলছে এই 5টি অঙ্ক দিয়ে তুমি সংখ্যা গঠন করবা। আবারও সেম 2টা শর্ত দেওয়া আছে,
এই শর্তটা ধরো কেস নাম্বার 1 ধরলাম, কেস নাম্বার 1। সো কেস নাম্বার 1 এখানে বলা আছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় তুমি মাত্র একবার ইউজ করতে পারবা, ঠিক আছে। সো এখানে টোটাল ম্যাথ কয়টা, এখানে 3টা আর এখানে 3টা, 6টা। তো কেস নাম্বার 2তে আমরা যেটা দেখব, আমরা সেম 5টা অঙ্ক নিয়েই দেখব, বাট এখানে শর্ত দেওয়া থাকবে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় তুমি যেই কোনোবার ইউজ করতে পারবা। তাহলে এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 2, কেস নাম্বার 2, ঠিক আছে। সো এইবার আসো তাহলে আমরা কেস নাম্বার 1-এ যাই। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, তুমি এই 5টা অঙ্কের প্রত্যেকটি অঙ্ক বা সবগুলো অঙ্ক ব্যবহার করে তোমাকে সংখ্যা গঠন করতে বলছে। তো তুমি একটু চিন্তা করে দেখো, আমরা যদি এখানে 5টা অঙ্কের সবগুলো অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করতে চাই, তাহলে আমাদের টোটাল এখানে ঘর করতে হবে কয়টা, এখানে টোটাল ঘর করতে হবে 5টা, রাইট। টোটাল এখানে 5টা ঘর, 1 2 1 2 3 4 5, রাইট, 5টা ঘর হইল। আচ্ছা, তাহলে আমরা যে আগের ম্যাথগুলো করে আসছিলাম মনে আছে, এখানে প্রথম যেই ঘরটা, এই ঘরে কিন্তু টোটাল 5টা অঙ্কের যেই কোনো একটা অঙ্ক বসতো, রাইট। ধরো এখানে তাহলে এই ঘরটার উপায় সংখ্যা কত ছিল বলো তো, 5 ছিল। এরপরে একটা উপায় কমে 4, পরে 3, পরে 2, পরে কি হয়েছিল, 1 হয়েছিল, মনে আছে। বাট এখানে ঝামেলা আছে। ঝামেলাটা কি, তোমার এই 5টা অঙ্কের যেই কোনো অঙ্ক যদি এইখানে বসে, যেই কোনো অঙ্ক যদি এখানে বসে, তাহলে এর মধ্যে কিন্তু অবশ্যই জিরোটাও বসবে, রাইট, জিরোটাও বসবে। আচ্ছা, কোনো একটা সংখ্যার মধ্যে যদি প্রথমে 0 বসে, দেন বাকি অঙ্কগুলো যদি অন্যান্য জায়গায় বসে, তাহলে বলো তো সংখ্যাটা কি আর 5 অঙ্ক বিশিষ্ট হবে? প্রথমে 0 হইলে সংখ্যা কিন্তু আর 5 অঙ্ক বিশিষ্ট হবে না, 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। কিভাবে বলো, ধরো 0 2 4 4 3 1, ধরো এটা একটা সংখ্যা। এই সংখ্যার মধ্যে সার্থক অঙ্ক মানে এটা কিন্তু হবে না, এটা 0 লিখলে যে কথা, না লিখলে কি কথা, রাইট। সো তখন কি আসলে 4 অঙ্ক বিশিষ্ট হয়ে গেছে না, তাই না? তার মানে খুবই সিম্পল একটা জিনিস, যদি তোমার অঙ্কের মধ্যে 0 দেওয়া থাকে তাহলে শুরুতে কখনো 0 হবে না। তাহলে আমরা এখানে একটা মতবাদ চালু করব, মতবাদটা হচ্ছে শূন্যবাদ মতবাদ। শূন্যবাদ মতবাদ মানে কি, মানে হচ্ছে প্রথম ঘরে কোনোদিন শূন্য বসবে না, ঠিক আছে। আচ্ছা, তো বলো প্রথম ঘরে যদি শূন্য না বসে, তাহলে শূন্য বাদে কে কে আছে, 1 2 3 4, 4 জন আছে, রাইট। সো 4 জনের যেই কোনো একজন প্রথম ঘরটাতে ফিল আপ করবে, তাই না? তাহলে আমাদের প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 4, প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 4। তুমি ধরে নাও 3 বসে গেছে। আচ্ছা, 3 যদি বসে যায়, বাকি কারা কারা থাকবে, 1 2 4 0। এবার তো আর শূন্যের কোনো শর্ত নাই। এবার যদি 3 বসে যায়, তাহলে বাকি থাকবে আরো 4 জন। তাহলে ওই 4 জনের যে কোনো একজন এই ঘরটা ফিল আপ করবে, ধরো ফিল আপ করে ফেললো, বাকি থাকলো আরো 3 জন। ওই 3 জনের যে কোনো একজন এই ঘরটা ফিল আপ করবে, বাকি থাকবে 2 জন। ওই 2 জনের যে কোনো একজন এই ঘরটা ফিল আপ করবে, বাকি থাকবে 1 জন। ওই একজনের জাস্ট এই ঘরটা ফিল আপ করে ফেলবে, রাইট। বুঝছো? তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আগের ম্যাথগুলাতে এখানে 5ই বসতো, বাট এখানে এবার শূন্য বসতে পারবে না। তাহলে শূন্য বাদে 4টি উপায় হবে, রাইট। সো এখানে জাস্ট একটু চেঞ্জ হয়েছে, ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে আমাদের শূন্য থাকলে কিন্তু আমাদের প্রথম ঘরে শূন্য বসানো যাবে না। সো এই যে এটা হচ্ছে সবগুলো গুণ করলে যেটা আনসার আসবে, এটাই হচ্ছে আমাদের কি আনসার। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, পরের ম্যাথে আসো। বলছে যেই কোনো 4টি অঙ্ক নিয়ে, এটা তুমি পারবা। প্রথম ঘরে শূন্যবাদ মতবাদ চালু করবা, এরপরে বাকি ঘরগুলোতে কোনো রেস্ট্রিকশন নাই, দেন তুমি বসাইতে পেরে যাবা। জাস্ট আগের মতোই হবে, শুধু এখানে লাস্টে 1 হবে না, খুবই সিম্পল। আচ্ছা, বলছে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু বিজোড় সংখ্যা। 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তো এইখানে তোমাকে কি করতে হবে বলো তো? এখানে তোমাকে মানে জিনিসটা বুঝো।
এখানে কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু একটা শর্ত দিছে, বিজোড় সংখ্যা হইতে হবে, রাইট? আর তোমার কিন্তু একটা হিডেন ইনফরমেশন আছে, শূন্য প্রথমে বসা যাবে না, এটা কিন্তু হিডেন ইনফরমেশন, এটা কিন্তু বলা নাই, তোমাকে বুঝতে হবে, রাইট? তার মানে টোটাল কন্ডিশন হচ্ছে দুইটা, এই প্রশ্নের জন্য টোটাল কন্ডিশন কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রথমে শূন্য বসা যাবে না এবং শেষে হচ্ছে তোমার কি বিজোড় সংখ্যা বসতে হবে, রাইট? তাহলে আমাদের কি করতে হবে, আমি তোমাদের বলছিলাম মনে আছে কি না, যে যখন তোমার কোন একটা ইনফরমেশন মানে আমাদের ম্যাথে দেয়া থাকবে, তখন আমরা প্রথমে ওই ইনফরমেশনটা ফিল আপ করবো, প্রথমে আমরা ওই ইনফরমেশনটা কি করব, ফিল আপ করবো, ঠিক আছে? তাহলে এখানে কয় অঙ্ক বিশিষ্ট? 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে 1 2 3 4। ওকে, সো প্রথমে আমরা ফিল আপ করবো হচ্ছে যেইটা প্রশ্নে দেওয়া আছে ওইটা। সো তুমি খেয়াল করে দেখো এখানে বিজোড় সংখ্যা বলছে, বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা যদি হয় শেষের অঙ্কগুলো কি হইতে হবে, হয় 1 নইলে 3 নইলে কি 5, রাইট? তার মানে লাস্টের ঘরটা, লাস্টের ঘরে হয় 1 বসবে অথবা 3 বসবে অথবা কে বসবে বলো তো, 5 বসবে। এগুলো কিন্তু নিচে লেখা দরকার নাই, জাস্ট তুমি বক্সটা করবা। সো এখানে টোটাল 3 উপায়ে লাস্টের ঘরটা ফিল আপ হবে। ধরো লাস্টের ঘরটা ফিল আপ হয়ে গেল, 1 অথবা 3 অথবা 5, যে কোনো একটা দিয়ে ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? লাস্টের ঘর ফিক্সড। এবার প্রথম ঘরে আসো, প্রথম ঘরের জন্য কয়জন বাকি আছে? 4 জন বাকি আছে। ধরো লাস্টের ঘরে 5 বসে গেছে, তাহলে প্রথম ঘরের জন্য কে কে থাকবে? 5 তো নাই, ও সরি 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 ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মানে এখানে তো 5 নাই, রাইট? এখানে 1 অথবা কি 3, তার মানে লাস্টের ঘরে বসার জন্য দুইটি অঙ্ক আছে, দুইটি অঙ্ক 1 এবং 3। এখন ধরো 3 বসে গেছে লাস্টের ঘরটাতে, তাহলে বাকি থাকলো কি 1 2 4 0, তাই না? এখন এর মধ্যে 1 2 4 0-র মধ্যে প্রথম ঘরে কিন্তু শূন্য বসা যাবে না, রাইট? তাহলে এখানে আমাদের শূন্যবাদ মতামত চালু করতে হবে, ঠিক আছে? তাহলে শূন্যবাদ। তাহলে বলো তো লাস্টের ঘরে তো একজন বসেই গেছে অলরেডি, 1 বা 3 বসে গেছে, তাই না? আবার প্রথম ঘরের জন্য রয়েছে 4 জন, এর মধ্যে শূন্য বসানো যাবে না, তাহলে কে কয়জন রয়েছে? 3 জন। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 3। আচ্ছা, তাহলে 2 ঘর ফিল আপ হয়ে গেল। বলো 2 ঘর যদি ধরো ধরলাম 3 এবং 2 দিয়ে ফিল আপ হয়েছে, তাহলে বাকি থাকলো কয়জন? 3 জন। তাহলে দ্বিতীয় ঘর ফিল আপ করার উপায় কয়টা? 3টা। বাকি থাকবে কয়জন? 2 জন। তৃতীয় ঘর ফিল আপ করার উপায় হচ্ছে 2টা। তাহলে আমাদের মোট এখানে শব্দ সংখ্যা কয়টা হবে বা সংখ্যা সংখ্যাটা হবে 3 × 3 × 2 × 2, যতগুলো হয় ওইটাই আমাদের আনসার। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, সো পরেরটাতে আসো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এই ম্যাথটাতে আসি আমরা, খেয়াল করে দেখো এখানে বলছে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু কি সংখ্যা? জোড় সংখ্যা। তুমি চিন্তা করে দেখো সবার লাস্টের যে ঘরটা, ধরো আমি লিখলাম 2 3 4 1 0, দেখো তো সবার লাস্টের ঘরে শূন্য বসছে না? সবার লাস্টের ঘরে কি বসছে? শূন্য বসছে, রাইট? তো সবার লাস্টের ঘরে শূন্য বসলে কিন্তু এটা অবশ্যই একটা জোড় সংখ্যা হবে, তাই না? আবার ধরো 1 3 0 1 3 0 2 4, দেখো সবার লাস্টের ঘরে 4 বসছে, রাইট? আচ্ছা, আবার এমন হইতে পারে না, ধরো 3 1 4 0 2, তাহলে সবার লাস্টের ঘরে কে বসছে? এবার 2 বসছে, তাই না? তার মানে সবার লাস্টের ঘরে শূন্য বসুক কিংবা 2 বসুক কিংবা 4 বসুক, এই তিনটা বসলে কিন্তু অবশ্যই জোড় সংখ্যা হবে, তাই না? আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যার ক্ষেত্রে, মানে যখন লাস্টে 4 বা 2, তখন কিন্তু কোনো একটা সংখ্যা মাঝখানে সেটা 0 হয়, তাই না? এখন এই 0 যদি তুমি প্রথমে বসাও তাহলে কিন্তু হবে না, সার্থক অঙ্ক হবে না, রাইট? কিন্তু তুমি এইটার দিকে তাকাও তো, এখানে যেহেতু সবার লাস্টে অলরেডি 0 বসে গেছে, তার মানে কিন্তু প্রথম ঘরে কিন্তু আর 0 বসার সুযোগটা নাই, রাইট? তা তুমি বুঝতেছো যে যখন তোমাকে বলবে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় সংখ্যা,
ভাইয়া 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে প্রথম ঘরে কিন্তু 0 বসতে পারবে না। আবার জোড় সংখ্যা হইতে হলে লাস্টের ঘরে 0, 2 অথবা 4 যেই কোনো একটা বসতে হবে, তাই না? তার মানে বলো তো 0-র জন্য এবার কন্ডিশন হয়ে গেছে কয় জায়গায়? 2 জায়গায়, রাইট? তাহলে আমাদের এই ম্যাথগুলো যখন আমরা করব তখন আমাদের দুইটা আলাদা আলাদা কেস সলভ করতে হবে, দুইটা আলাদা আলাদা কন্ডিশন সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে করব এখন? প্রশ্ন হচ্ছে কিভাবে করব? তাহলে আমরা আসো এই ম্যাথটা করার জন্য আমরা দুইটা কেস লিখব। যে কেস নাম্বার 1, কেস নাম্বার 1, কেস নাম্বার 1 হচ্ছে শেষে শেষে শূন্য বসিয়ে। কেস নাম্বার 1 হচ্ছে শেষে শূন্য বসিয়ে। যাবে শেষে শূন্য বসিয়ে মানে তুমি খেয়াল করো, তুমি ফিক্স করে দিছো যে লাস্টের ঘরটাতে শুধুমাত্র শূন্য বসবে। আচ্ছা, লাস্টের ঘরে যদি শূন্য বসে যায় তাহলে প্রথম ঘরে কি আর শূন্যবাদ মতামত চালু করা দরকার আছে? না, রাইট? তার মানে আমরা কি করব? আমরা এখানে একটা ঘর ফিল আপ করবো যেখানে আমাদের টোটাল 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে। আচ্ছা, যেখানে সবার লাস্টের ঘরে ফিক্সড শূন্য বসে গেছে, একদম সবার লাস্টের ঘরে শূন্য ফিক্সড বসে গেছে, তার মানে লাস্টের ঘরটা এক উপায়ে ফিল আপ হয়েছে। আচ্ছা বলো তো, লাস্টের ঘরে শূন্য যদি বসে যায় তাহলে প্রথম ঘরগুলোতে কি আর শূন্যবাদ মতামত চালু করা দরকার আছে? কারণ তুমি তো শূন্য লাস্টের ঘরে বসাই দিছো, তাহলে বাকি থাকলো কারা কারা? 1 2 3 4, 1 2 3 4। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হবে টোটাল 4টা। ধরো এখানে 2 বসে গেছে, আর কয়টা অঙ্ক থাকবে? 3টা। তাহলে দ্বিতীয় ঘর ফিল আপ করার উপায় 3টা। ধরো আরও একজন বসে গেছে, দ্বিতীয় ঘর ফিল আপ করার উপায় হবে 2টা। তাহলে এখানে গুণ করলে কত হয় সবগুলো বলো তো? 12, 12 দুগুণে কত? 24, রাইট? সো এখানে হচ্ছে 24টি সংখ্যা তৈরি হবে। এবার তুমি কেস নাম্বার 2-তে আসো। আমি কিন্তু ম্যাথটা সলিউশনই করাই দিচ্ছি, একদম সেম টু সেম তুমি করবা। কেস নাম্বার 2-তে আসো। তাহলে কেস নাম্বার 2-তে হচ্ছে শেষে শূন্য না বসিয়ে, শেষে শূন্য না বসিয়ে। তার মানে শেষে শূন্য না বসেও কিন্তু আমরা জোড় সংখ্যা তৈরি করতে পারবো, রাইট? সো শেষে যদি শূন্য না বসাই তাহলে এখানে শেষে কি কি বসতে পারে বলো দেখি? শূন্য যদি আমরা শেষে না বসাই তাহলে শেষে কি কি বসতে পারে? শেষে 2 এবং 4 বসতে পারে, রাইট? হয় 2 বসবে অথবা কে বসবে? 4 বসবে, তাই না? তার মানে শেষ ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে টোটাল 2টা। শেষ ঘরটা ফিল আপ করার উপায় কয়টা? 2টা। বাট প্রথম ঘরে এবার কিন্তু শূন্য বসার একটা পসিবিলিটি তৈরি হয়ে গেছে, তাই না? কিন্তু প্রথম ঘরে কে বসতে পারবে না? শূন্য বসতে পারবে না। তাহলে এখানে শূন্য বাদ। তাহলে বলো শেষের ঘরে ধরো 4 বসছে, 4, তাহলে বাকি থাকলো কে কে? 0 1 2 3। এর মধ্যে শূন্য প্রথম ঘরে বসতে পারবে না, তাহলে প্রথম ঘরে কে কে বসতে পারবে? 1 2 3, তার মানে 3টা। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 3। তাহলে দেখো আমি লাস্টের ঘর আর প্রথম ঘর 2টা অঙ্ক দিয়ে অলরেডি ফিল আপ করে ফেলছি, তাই না? 2টা অঙ্ক ফিল আপ করে ফেললে বাকি থাকবে কয়টা? 3টা অঙ্ক থাকবে। তাহলে 3টা অঙ্কের যে কোনো অঙ্ক একটা এখানে বসবে, বাকি থাকবে 2টা অঙ্ক, যে কোনো একটা এখানে বসবে। তাহলে এখানে টোটাল গুণ করলে কত হয় বলো তো? 3 3 9, 4 9 36, তাহলে 36টি। তাহলে বলো তো এখানে যোগ করলে কত হয়? তাহলে মোট যে সংখ্যা দাঁড়াইলো, মোট জোড় সংখ্যা মানে 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু জোড় সংখ্যা আর কি, ঠিক আছে? তাহলে মোট জোড় সংখ্যা হচ্ছে 36 + 24, কয়টা হয় বলো তো? 60, রাইট? তাহলে মোট হচ্ছে 60টি জোড় সংখ্যা আমরা পাবো। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, 5 নম্বরে আসো। 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। আচ্ছা বলো তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কখন হবে? 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কখন হয়? 5 দ্বারা বিভাজ্য সংখ্যা তখনই হয় যখন সবার লাস্টের ঘরটা হয় 0 দিয়ে ফিল আপ হয় অথবা কি দিয়ে ফিল আপ হয় বলো তো? 5 দিয়ে ফিল আপ হয়। বাট এখানে কি 5 আছে? বলো যদি 5 থাকতো তাহলে কিন্তু আবার 2টা কেস হইতো, শেষে 0 বসিয়ে শেষে 5 বসিয়ে, বুঝছো? বাট 5 তো এখানে নাই। তার মানে তোমাকে এখানে 5 অঙ্ক বিশিষ্ট 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য সংখ্যা তৈরি করতে হলে তোমাকে শেষের ঘরে অবশ্যই 0 বসাইতে হবে, 0 ছাড়া কোনো উপায় নাই। তার মানে লাস্টের ঘরে তুমি 0 বসাবা, লাস্টের ঘরটি ফিল আপ করার উপায় হচ্ছে
একটি, তাহলে শূন্য বসে গেছে, বাকি 4টি রয়ে গেছে। বাকি 4টির মধ্যে প্রথম ঘরে 4টি যে কোনো একটি বসতে পারে, একজন বসে গেলে আর 3টি থাকবে, যে কোনো একটি বসতে পারে, এরপর 2টি থাকবে, যে কোনো একটি বসতে পারে। তো সবগুলো গুণ করলে কত হয় বলো তো? 12 24টি। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা 24টি পেয়ে যাব এখানে। ঠিক আছে, ক্লিয়ার? লাস্টেরটাতে আসো, বসে 30,000 অপেক্ষা বড় সংখ্যা তৈরি করতে হবে। আচ্ছা, এটা সহজ, এটা খুবই সহজ, কারণ 30,000 অপেক্ষা যদি তুমি বড় সংখ্যা তৈরি করতে চাও, তাহলে প্রথম ঘরে অবভিয়াসলি তুমি শূন্য বসাবা না। শুধু শূন্য না, প্রথম ঘরে 0 1 2 কিছুই বসাতে পারবা না। ঠিক আছে, 5 অঙ্ক হবে, রাইট? 0 0 1 2 0 1 2 কিচ্ছু বসাইতে পারবা না। এখানে আর কোনো শূন্যবাদ মতবাদ অ্যাপ্লাই করা দরকার নাই। এখানে 0 বসবে না, 1ও বসবে না, 2ও বসবে না। তাহলে বসবে কি শুধুমাত্র 3 অথবা 4, 3 অথবা 4। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করে উপায় কয়টি? 2টি। ধরো 4 বসছে, তাহলে বাকি থাকবে কয়জন? আরো 4 জন। তাহলে পরের ঘরটা ফিল আপ করে উপায় 4টি, বাকি থাকবে 3 জন, বাকি থাকবে 2 জন, বাকি থাকবে 1 জন। জাস্ট সবগুলো তুমি গুণ করে দিবা। ক্লিয়ার? বুঝা গেছে? পারবো? তাহলে আমাদের শূন্য সহ যখন করে একটা ম্যাথ দিবে, তখন আমাদের কিন্তু একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, শূন্যবাদ মতবাদ চালু করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরের ম্যাথগুলো দেখি। এবার কেস নাম্বার 2তে বলছে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় যেই কোনো বার বসিয়ে। তা তুমি চিন্তা করে দেখো, এগুলো একটু ফাস্ট করাবো আমরা। সো খুবই ইজি জিনিস। তো এখানে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় আমি, মানে প্রত্যেক অঙ্ককে প্রত্যেকটা সংখ্যা আমি যেই কোনো বার ইউজ করতে পারবো। তাহলে এখানে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে প্রথমে। বলো, প্রথমে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করলে শুধুমাত্র প্রথম ঘরে শূন্য বসবে না। প্রথম ঘরে কিন্তু শূন্য বসবে না, শূন্যবাদ। কারণ ভাই শূন্য যদি বসে যায় তাহলে তো 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে, রাইট? সো প্রথমে শূন্যবাদে যেই কোনো 4টা বসতে পারে, 1 2 3 4-এর মধ্যে যে কোনো একজন বসতে পারে। আচ্ছা, বলো তো পরের ঘরগুলোর জন্য কি আর কোনো রেস্ট্রিকশন থাকবে? কারণ পরের ঘরগুলোতে কিন্তু ওই যে আগে এখানে যে বসবে সেও কিন্তু পরেরগুলোতে বসতে পারবে, রাইট? সো পরের সবগুলোর জন্য কন্ডিশন 5 করে হবে, মানে প্রত্যেকটা ঘরেই 5টির যেই কোনো একটি বসতে পারবে। ঠিক আছে, কারণ এখানে বলছে যেই কোনো সংখ্যক বার বসা যাবে। ওকে, তো পরেরটা হোমওয়ার্ক করবা, পরেরটা SW করে ফেলবা। ঠিক আছে, বলো এটা কি হবে? বিজোড় সংখ্যা। 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু কি সংখ্যা বলো তো? বিজোড় সংখ্যা। তাহলে বলো বিজোড় সংখ্যা হওয়ার জন্য সবার লাস্টের ঘরে হয় 1 বসবে নইলে 3 বসবে। তাহলে বসাই দিলাম, 2 উপায়ে ফিল আপ হবে। প্রথম ঘরের জন্য রেস্ট্রিকশন শুধুমাত্র শূন্যবাদ। প্রথম ঘরের জন্য শুধুমাত্র কে বাদ? শূন্যবাদ। বাকি কে কে থাকবে? 1 2 3 4, কারণ যেই কোনো একজন বসতে পারবে। কারণ কি? কারণ একাধিকবার কি ওরা বসার সুযোগ পাচ্ছে। সো এখানে প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 4। যেহেতু বাকি ঘরগুলোতে কোনো রেস্ট্রিকশন নাই, তাহলে যেই কোনো জন বসতে পারে, তার মানে উপায় হচ্ছে 5টি করে হবে। ঠিক আছে, ওকে। সো জোড় সংখ্যার ক্ষেত্রে আসো, এখানে কিন্তু এবার কেস কিন্তু আর 2টা হবে না। প্রশ্ন হচ্ছে ভাই কেন কেস 2টা হবে না? আগের বার তো শূন্য একবার বসাইছেন লাস্টে, একবার শূন্য লাস্টে বসান নাই। তো এই ক্ষেত্রে তো সেম জিনিস হওয়ার কথা না, কারণ তোমাকে তো বলেই দিছে যে তুমি প্রতিটা অঙ্কের, মানে প্রতিটা সংখ্যার মধ্যে একই অঙ্ক একাধিকবার ইউজ করতে পারবা। তো শেষে শূন্য বসাইলে প্রথমে শূন্য বসার পসিবিলিটি থাকবে, তাই না? তো শেষে শূন্য বসাইলে প্রথমে শূন্য বসবে কি বসবে এটা তোমার ইচ্ছা, কিন্তু বসানো যাবে না। মানে শূন্যবাদ মতবাদ তুমি চালু করতে পারবা, মানে কেস হবে একটা, কেস হবে একটা। ঠিক আছে, সো খেয়াল করে দেখো এখানে 4 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক বিশিষ্ট লাস্টের ঘরে জোড় সংখ্যা বলতে 0 2 4 যে কোনো একজন বসলেই জোড় সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু আগে যেটা দেখছিলাম যে শেষে যদি শূন্য বসাই, তাহলে তো প্রথমে তো আর শূন্য বসানো কোনো হিসাব আসতেছে না, রাইট? বাট এবার কিন্তু শূন্য বসানো হিসাবটা আসবে, কারণ তুমি শেষে শূন্য বসাও, 2 বসাও, 4 বসাও, প্রথম ঘরেও কিন্তু শূন্য বসতে পারে। তাহলে আমাদের এখানে কিন্তু শূন্যবাদ মতবাদ চালু করতে হবে, কারণ প্রথম ঘরে শূন্য বসলে এটা আর 4 অঙ্ক থাকবে না, 3 অঙ্ক হয়ে যাবে, রাইট? তো প্রথম ঘরে শূন্যবাদে 1 2 3 4 যে কোনো একটা অঙ্ক বসবে, বাট মাঝখানে 2টা ঘরের জন্য কোনো রেস্ট্রিকশন নাই, এখানে সবগুলো অঙ্কের যে কোনো কিছুই বসতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটা SW, এই জোড় সংখ্যার মতোই হবে আর কি।
ঠিক আছে, বলে দিলাম শেষে একটা, হ্যাঁ, আর 4টা 5টা 5টা। ঠিক আছে, 3000 অপেক্ষা বড় সংখ্যা, বলো 3000 অপেক্ষা বড় সংখ্যা কি হবে? এখানে প্রথম ঘরে হবে 4 অঙ্ক, কারণ শূন্য বাদে বাকি, শূন্য বাদে না, সরি, এই প্রথম ঘরে হবে 2 অঙ্ক, মানে 3 অথবা 4 যে কোনো একটা বসলেই 3000 থেকে বড় হবে। আর বাকি ঘরের জন্য কোনো রেস্ট্রিকশন নাই, সবগুলাতে যেই কোনো অঙ্ক বসতে পারে এবং একাধিকবার বসতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা মোটামুটি অনেকগুলো ম্যাথ দেখছি যেগুলো হচ্ছে আমাদের কি শুধুমাত্র গণনার গুণন বিধির কনসেপ্ট ইউজ করে আমরা করতে পারি, রাইট? এই সেম টাইপের কোশ্চেনগুলা যদি আমরা পারমুটেশনের ফর্মুলা বা বিন্যাসের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে যাই, কিছু ম্যাথ অনেক সহজ, আবার কিছু ম্যাথ আমাদের ঝামেলা হইতে পারে। যেমন বিশেষ করে এই সংখ্যা সংক্রান্ত সমস্যা বা শব্দ সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলা আমরা ট্রাই করব গণনার গুণন বিধির মাধ্যমে করার জন্য। ঠিক আছে, ক্লিয়ার?